আমরা মোহাম্মদ গফুর মিয়া। আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় একটা বোন সহ ছোট দুইটা বোন। আমরা টোটাল ৩ বোন ১ ভাই। আমাদের পরিবারটা সিলেট বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন বাবুর্চি। শুধু আমার বাবা নয়, আমার দাদাও বাবুর্চি ছিলেন। আমাদের বংশের পরম্পরায়ণ যুগের পর যুগ সবাই বাবুর্চির কাজ করে আসছেন। আপনি শুনলে খুশি হবেন, ঠিক আমাদের এই বংশের নাম অনুসারে আমাদের বাড়ির নাম রাখা হয় বাবুর্চি বাড়ি। যদিও আমাদের বাড়িতে মানুষের সংখ্যা খুব কমই ছিল, তারপরেও অত্র এলাকাতে আমাদের বাড়িকে বাবুর্চি বাড়ি নামেই সবাই চিনে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার বাবার রান্নার হাত এতটাই ভালো ছিল, দূর দূরান্ত থেকে মানুষজন বিয়ের অনুষ্ঠান সহ যে কোনো অনুষ্ঠানে রান্নাবান্নার কাজে আমার বাবাকে খবর দিত। আমার বাবা এরকমও হতো যে মনে হয় যেন হাতটা ধুয়ে যদি পানিটা খাবারের উপরে ছিটিয়ে দেয়, এই খাবারও যেন সুস্বাদু হয়ে যায়। এটা শুধু আমার বাবার হাতের যশ না, এই যশ আমার দাদারও ছিল। এখনও দাদা ঠিকমতো হাঁটতে পারে না, তারপরেও বাড়ির আশেপাশে যে ছোট অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে আমার দাদা রান্নাবান্না করে। ছোটবেলা থেকে আমি আমার বাবার সঙ্গে এই বাবুর্চির কাজের সঙ্গে জড়িয়ে পড়ি। আমি পড়াশোনা করেছি ক্লাস 5 পর্যন্ত। নিজের নামটা লেখার পরে বাবার সঙ্গে এই বাবুর্চির কাজে যোগ দিয়ে দিই। যদিও আমাদের বাড়ির বা আশেপাশে বাড়ির অনেক মানুষই আমার বাবাকে তুলাধুলা করতো, অনেক বকাঝকা করতো যে তোর একটা মাত্র ছেলে, কেন এই ছেলেটাকে তুই তোর মতো বাবুর্চি বানাতে চাস? তুই ছেলেটাকে পড়াশোনা করা, মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোল, এবং তোর ছেলে পড়াশোনা করে অনেক বড় হতে পারবে। আমি দেখতে শুনতে বেশ ছোটই ছিলাম, এবং ছোটবেলায় আমি যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম, ওই প্রাইমারি স্কুলেও আমার রেজাল্ট অনেক ভালো ছিল। প্রাইমারি স্কুলের সব শিক্ষক শিক্ষিকারা আমাকে অনেক ভালোবাসতো। তাদেরও স্বপ্ন ছিল যে আমি একদিন পড়াশোনা করব। কিন্তু আমার বাবা ছিল সম্পূর্ণ একরোখা। তিনি বাবুর্চি আর আমাকেও বাবুর্চি বানাবে, এই কথা বলেই তিনি আমার পড়াশোনা বন্ধ করে আমাকে তার সঙ্গে রেখে দিয়েছিল। আমার বয়স অনেক কম, আমি আসলে ঠিকমতো এই বাবুর্চির কাজ করতে পারতেছিলাম না। বাবা আমাকে একটু বলতো পেঁয়াজটা ছিলে দে, রসুনটা ছিলে দে, মরিচের ডাঁটাটা ফেলে দে, আমাকে একটু লবণটা এনে দে। এরকম করে করে যে ছোটোখাটো কাজগুলো আছে, আমার বাবা আমাকে দিয়ে সে সমস্ত কাজগুলো করাতো। আমিও সেগুলো করতাম। রাত জেগে বাবার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যাইতাম। দিনের বেলায় বাবার সাথে সব রান্নার দায়িত্ব থাকতো, বাবা সবাইকে বেড়ে বেড়ে দিত। এটা আমার কাছে বেশ ভালোই লাগতেছিল। একেবারে ছোট্টবেলা থেকে আমি বাবার সঙ্গে এই বাবুর্চির কাজে জড়িয়ে পড়ি। দিন যত সামনের দিকে যাচ্ছে, আমি আস্তে আস্তে করে বাবার কাছ থেকে বাবুর্চির কাজ শিখতেছি। আমার বাবা সবার কাছে গর্ব করে বলতো, এই গফুর একদিন এমন ভালো রান্নাবান্না করবে যে দেখবি আমরা আমাদের বংশের পূর্বপুরুষ যারা আছে সবার নাম মুছে দিবে। এমন করে বলতে যে ওর নামে নতুন করে আবারও এই বাবুর্চি বাড়ি পরিচিত পাবে। এই কথাটা আমার আব্বা বলতো। আমি আব্বাকে হেসে হেসে বলতাম, আব্বা কি বলেন, আপনি তো আমার থেকে বেশ ভালো রান্না করতে পারেন, আপনার রান্নার হাত এত ভালো। আমি আপনাকে কি বলবো যে আমার আব্বাকে দিয়ে যদি রান্না বান্না করাইতে হয়, তাহলে সর্বনিম্ন 3 থেকে 4 দিন আগে আমার আব্বার ডেট নিতে হবে। আমার আব্বাকে বলা মাত্রই আপনি পাবেন না, এবং এমন কোনো দিন নাই যেদিন আমার বাবার ডেট থাকে না। প্রতিদিনই আমার বাবার কোথাও না কোথাও একটা অনুষ্ঠান থাকবে, যার জন্য বাবাকে দিয়ে রান্নাবান্না করাতে হলে 3 থেকে 4 দিন আগে আমার বাবার ডেট নেওয়া লাগে। কাগজে কলমে আমার বাবা সব কিছু লিখে রাখে, এবং সেই ডেট অনুযায়ী আমার বাবা চায়। আরেকটা কথা সত্যি একটু অবাক করার মতোই, সেটা হচ্ছে আমার বাবা যে বাবুর্চির কাজ করে, মানুষের বাড়িতে রান্নাবান্না করে, এসব করে, কিন্তু বাবা কোনোদিনও কারো কাছ থেকে টাকা ওভাবে নেয় না। এখন দেখবেন প্রতিটা বাবুর্চির কিন্তু একটা ডিমান্ড থাকে যে 5,000 দিতে হবে, 6,000 দিতে হবে, 10,000, 15,000, 20,000 বা 1,00,000 টাকাও কিন্তু অনেক বাবুর্চি ডিমান্ড করে। কিন্তু আমার বাবা এবং দাদা, আমাদের পূর্বপুরুষ যারা বাবুর্চির কাজ করেছে, এদের সবচেয়ে বড় নীতি ছিল কারো কাছ থেকে চেয়ে টাকা নিতে পারবে না, যে বলতে পারবে না যে আমাদেরকে এত টাকা দেন বা আমাদের একটা ডিমান্ড আছে। ওরকম কোনো ডিমান্ড নাই। আমার বাবা যাইতো, রান্নাবান্না করতো, মুট করে যা দিত আমার বাবা তাই নিয়ে আসতো। এমনও ঘটনা আছে যে আমার বাবা আরও 3 জন লোক আমরা গিয়ে রান্নাবান্না করছি, অনুষ্ঠান ভালো করছি, ওখানে আমাদেরকে 200 টাকাও দিয়ে দিছে। মুট করে আবার হাতে 200 টাকাও দিছে।
তা আমার আব্বার সঙ্গে যারা কাজ করতো এরা অনেকেই বলতো আমার আব্বাকে, এইটা কি এমন কথা, আমরা এতগুলো মানুষ দিনরাত মিলায় খাটলাম, আমাদের ভাগে কি 50 টাকাও পড়বে না? আমার আব্বা তাদের দিকে তাকায় হাসি দিয়ে বলতো, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই দেয়, আর যাদের সামর্থ্য নাই তারা কোত্থেকে দিবে। অনেকেই নিজের মেয়েকে বিয়ে দিতেই হিমশিম খেয়ে যাচ্ছে, মাছ মাংস এসব আনতেই তাদের দম বেরিয়ে যায়, তার উপর আবার বাবুর্চিকে টাকা দেওয়া তাদের পক্ষে হয়তো সম্ভব হয় না। যারা একটু গরিব তারা হয়তো টাকা কম দেয়। এমনও তো বিয়েতে আমরা যাই যারা মুট করে 5,000 টাকাও দিয়ে দেয়, কই তখন তো তোরা বলিস না টাকাটাই তো বেশি দিল কেন? আমার আব্বার যারা শিষ্য ছিল আবার সবাইকে এভাবে ধমকাইতেন যে না, কখনোই কারো কাছ থেকে চেয়ে টাকা নেওয়া যাবে না, মানুষ যা দেয় আমরা তাই বিসমিল্লাহ বলে পকেটে ভরবো। এবং এটা যে শুধু আমাদের কাজ তাও নয়, এটা আমাদের বংশের একটা রীতিনীতি। আমাদের বংশেরই কেউ কখনোই বাবুর্চির কাজ করে কারো কাছ থেকে চেয়ে টাকা নেয়নি। আমি শুনেছিলাম আমার বংশের যারা পূর্বপুরুষ ছিল তারা নাকি রাজার দরবারে মানে রাজমহলে বাবুর্চির কাজ করতেন, এমনও ঘটনা আমি শুনেছিলাম। আচ্ছা যাই হোক, যেটাই হোক, আমি তখন আমার বাবার সঙ্গে ওই বাবুর্চির কাজ করে বেড়াচ্ছিলাম। এরকম করতে করতে আমি প্রায় মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স সে সময় একেবারে টাগরা জওয়ান, 17-18 এরকমই ধরে নিতে পারেন। তো ওই সময়টাতে দেখা যায় যে আমার বাবা একটু দুর্বল হয়ে গেছে, বাবার শরীরে আগের মতো আর শক্তি নেই, বাবা আগের মতো আর কাজবাজ করতে পারে না। তখন দেখা যায় বেশিরভাগ বাড়িতে আমি গিয়ে কাজ করি, আমি বাবুর্চির কাজ করি এবং আমার বাবা ওভাবে যেতে পারে না। হয়তো ধরেন বাড়ির পাশে বা এলাকার পাশে যদি কোথাও হয় আমার বাবা সেখানে যায়, কিন্তু দূর দূরান্তে আমার বাবা যেতে পারে না। দূর দূরান্তের মধ্যে আমি একাই যাই এবং একাই আমি সেই সমস্ত কাজগুলো কভার করে আসি। তখন মোটামুটি পরিবারে একটু অভাব দেখা দেয়। আমার বড় যে বোনটা ছিল, বড় বোনটাকে আমরা 2বার বিয়ে দিই। প্রথমবার বিয়ে দেওয়ার পরে সে স্বামীর সংসার করে না, ঝামেলা হয়। সেখান থেকে চলে আসার পরে বড় বোনটাকে আমরা আবারও বিয়ে দিই। বড় বোনটাকে 2বার বিয়ে দিই এবং আমার ছোট 2টা বোন আছে, পরিবারে দাদা দাদি আছে, কাকারা আসলে তেমন ভালো কোনো কিছুই করে না। তো দেখা যায় যে গোটা পরিবারটাই আমার বাবার উপরে ডিপেন্ড করে থাকে। তা আমি যেখানে বাবুর্চির কাজ করি আমাদের যা টাকা দেয় আমি সব টাকাই না বাবার হাতে তুলে দিই। একটা বিষয় খুব ভালো করে খেয়াল করে দেখেন, প্রথম কথা হচ্ছে যখনই বাবুর্চির কাজ করি সারা দিন রাত মিলিয়ে পরিশ্রম করার পরে মানুষ যা দেয় তাই পকেটে করে নিয়ে আসি, আবার সেই টাকাই নিয়ে বাবার হাতে দিই। দেখা যায় সারাদিন মাংস ঘাটাঘাটি করে আসা, এরপরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পানি ভাত খাওয়া লাগে। তাই আব্বার আমি একটা সময় বললাম যে আব্বা, এই কাজটা তো আমার ভালো লাগে না, তুমি তোমার আমলে করছো, দাদা দাদা আমলে করছে, বড়দাদা বড়দাদার আমলে করছে, কিন্তু এমন তো হতে পারে না। এখন তো যুগ পাল্টাইছে, সমাজ পাল্টাইছে, নিয়ম পাল্টাইছে, এলাকার বা আশেপাশের যত বাবুর্চি আছে সবার একটা ডিমান্ড থাকে, আমাদের কোনো ডিমান্ড নাই, এটা তো হতে পারে না। আমরা একটা ডিমান্ড করি, অত বেশি টাকা না হোক অন্তত মোটামুটি একটা টাকা আমরা ধার্য করি যে সর্বনিম্ন আমাদেরকে এত টাকা দিতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যারা কাজ করতো এরা সবাই আমাকে সাপোর্ট করলো যে না, গফুর মিয়া ঠিক কথাই বলছে। কিন্তু ভাই আমার বাবা গেছে রেগে। আমার বাবা বলতেছে, তোরা এত লোভ, এত লোভ কেন তোর? এই কাজে কখনো লোভ করা যায় না, এটা হচ্ছে হাতের যশ, আর হাতের যশ হচ্ছে আল্লাহর দান। আল্লাহ যদি হাতের যশ নিয়ে যায় তাহলে আর 1 টাকাও কামাইতে পারবি না। এই যে রান্না বান্না করি তুই কি মনে করিস এটা কি আল্লাহর দান না? এটা একটা আল্লাহর দান, আর যেটা আল্লাহর দান ওইটা চেয়ে নেওয়া যায় না। খুশি হয়ে মানুষ যাদের তাতেই তুই সন্তুষ্ট থাকতে হবে। মানে আমার বাবার কথা হচ্ছে যদি আমরা কারো কাছ থেকে টাকা চেয়ে নেই তাহলে আমাদের যে হাত যশটা আছে ওই হাত যশটা চলে যাবে। মানে আমার বাবা তো মানে বয়স্ক মানুষ এবং উনি মানুষ যেভাবে বলে উনি ওভাবেই শোনে, মানে ওনার ভিতরে আর তেমন কিছু আসে না। এই রাগ ক্ষোভ অভিমান নিয়েও আমি তারপরও বাবুর্চির কাজ চালাই যেতেছি, করতেছি। এমন করতে করতে আমার ছোট যে বোনটা আছে, তখন আমার ছোট বোনটার জন্য বিয়ের ঘর আসছে। তো বিয়ের ঘর আসছে পরে আমার বোনগুলো কিন্তু দেখতে খুব বেশি একটা সুন্দর ছিলেন না। তো দেখা যায় আমার ছোট যে বোনটা তারই বিয়ে দেওয়ার জন্য অনেক টাকা যৌতুক লাগতো। এখন তো আর যৌতুক নাই, যৌতুক চলে না বা যৌতুক কেউ চিনেও না। সে সময় থেকে বিয়ে হলেই যৌতুক লাগবে, সোজা কথা। ছেলের হুন্ডা দিতে হবে, হুন্ডা গাড়ি দিতে হবে, নগদ টাকা দিতে হবে, ঘর করে দিতে হবে, মেয়েরে সাজাই দিতে হবে। মানে তখন একটা যৌতুকের রীতিনীতি ছিল যেন যৌতুক দেওয়াই লাগবে, যৌতুক ছাড়া কোনো মেয়ের বিয়ে হয় না। সমাজের এমনই নিয়ম ছিল যে ছেলেকে বিয়ে দিতে যৌতুক আনবো আর মেয়েকে বিয়ে দিতে যৌতুক দিব। ওই রীতিটাই তখন প্রচলিত ছিল এবং এটার সঙ্গে সবাই সম্পর্কিত ছিল। এবার দেখা যায় এমন বংশের নাম ডাক থাকার পরও আমার ছোট বোনের বিয়ে আমরা টাকার জন্য দিতে পারতেছিলাম না। আমাদের কাছে টাকা নাই, ছোট বোনের বিয়ে দিতে পারি না, মানে খুবই মানে আপনার আর্থিকভাবে একেবারে অভাবে পড়ে গেছি। তো আমার সেদিন অনেক খারাপ লাগছে যেদিন আমার ছোট বোনের বিয়ে, ওই দিন আমরা আমাদের এলাকাবাসীকে দাওয়াত দিতে পারিনি।
মানে আমার ছোট বোনের বিয়ে আমরা আমাদের গ্রামবাসীকে এলাকাবাসীকে দাওয়াত দিতে পারি নাই, এবং খুবই ছোটোখাটো করে, মানে একেবারে ছোটোখাটো করে পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে আমি তখন আমার ছোট বোনের বিয়ে দিলাম। তো ছোট বোনটার বিয়ে দেওয়ার পরে সেদিন আমার মা খুব কান্না করছিল যে আমার, মানে আমরা আমাদের নানার বাড়িতে পর্যন্ত বলতে পারি না, মামারা ছিল, মামি ছিল, এবং আত্মীয় স্বজন তো অনেকেই ছিল, আমরা আমাদের মানে আত্মীয় স্বজনগুলোকে পর্যন্ত দাওয়াটা দিতে পারি না। তার কারণে একটাই, খরচ বেড়ে যাবে, মাংস বেশি লাগবে, চাউল বেশি লাগবে, আমাদের হাতে টাকা নাই। এই কারণে আমরা আমাদের আত্মীয় স্বজনগুলোকে পর্যন্ত এই দাওয়াতে ইনভাইট করতে পারিনি। মা খুব কান্নাকাটি করতেছিল, আমার ভাইটার একটু বললো না, আমার ভাইটা তো শুনলে একটু আসতো, আমার ভাইটারও দাওয়াত দিল না, এরকম করতেছে। তবে সেদিন ভাই আমার মনে খুব বড় একটা আঘাত লাগে, মানে এত বড় একটা আঘাত লাগে যা ঠিক বলার মতো না। মানে আমি মনে হয় আমার জীবনে এটা অনেক বড় একটা পাপ করছি, এবং সম্ভবত এই পাপের কারণে আজকে আমাদের পারিবারিক অবস্থা বা আমাদের সাংসারিক অবস্থাটা এরকম, বা আমার কপালে হয়তো এটা আল্লাহ লিখে দিয়েছে। আমি তখন আমার বাবার উপরে রাগ করে ভাই একটা অন্যরকম কাজ শুরু করছি, যেটা শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। আমি যেখানেই রান্না করতে যাইতাম শুধু আমার বাবার উপরে রাগ করে, এই যে আমার বোনটার বিয়ে আমি ঠিক মতো দিতে পারলাম না, অনুষ্ঠান করতে পারলাম না, এলাকাবাসীরা খাওয়াইতে পারলাম না, এই রাগ আর জিদ থেকে তখন আমি বললাম কি, আমি যেখানে রান্না বান্না করতে যাইতাম, যেহেতু টাকা আর চেয়ে নিতে পারি না মানুষ, আর ওই সময় এতটাই খারাপ হয়ে যায়, যেহেতু চায়নি না 500 টাকা 200 টাকা 300 টাকা ধরাই দেয়, এই রাগ আর ক্ষোভ নিয়ে তখন আমি করলাম কি, রান্না বান্না ইচ্ছে করে খারাপ পাবে শুরু করছি। মানে রান্না খারাপ করতে শুরু করছি, মশলা হয়তো একটু বাড়াই দিতেছি বা লবণ বাড়াই দিতেছি, মানে যাতে মানুষ আর আমার না ডাকে। ডাকলে তো ভাই গিয়ে টাকা নিতে পারি না, তো লাভ কি, এই কাজ করবোই না। মানে আমার মূল্য পয়েন্ট হচ্ছে কি, যে আমি এই চাকরি করবোই না, মানে এই কাজ করবো না, অন্য কাজ করব। অন্য কত ধরনের কাজ আছে, আমি অন্য কাজ করব, আমি এই কাজ করব না। এখন এই কাজ তো আর আমি এমনি ছাড়তে পারতেছি না, কারণ আমি যদি না যাই আব্বা বকা দিব, মানুষও দাওয়াত দিব। তাই আমার কথা হচ্ছে মানুষ আমাদেরকে আর দাওয়াত না দেয়, মানুষ যদি দাওয়াত না দেয় তাহলে আর আমরা যাবো না। এই বলে তখন এই টানা কয়েকটা বিয়ের অনুষ্ঠানে আমি তখন রান্না বান্না এতটাই বাজে করছি, এতটাই খারাপভাবে রান্না করছি, যে যারাই মাংস বা ভাত মুখে নিছে এরা আস্তাগফিরুল্লাহ বলে মানে মুখ থেকে ফেলে দিছে, আল্লাহ এটা কি রান্না করছে। এরকম করে আস্তে আস্তে এই বাবুর্চি বাড়ির বদনাম হতে থাকে। আমার আব্বার শরীরেও তখন অতটা ভালো শক্তি নেই যে রাত জেগে রান্না বান্না করবে বা পাতিলা উঠাবে, উনি পারতেছিলেন না। এবং আমি যখন যাচ্ছিলাম আস্তে 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 করে তখন মানুষের কাছে আমাদের এই বাবুর্চি বাড়ির বদনাম হতে থাকে, এবং একে একে তখন দাওয়াত দেওয়া কমাই দেয়, দাওয়াত আর আসে না। আমার আব্বা আমার বলে, কি রে, এখন তো আর মানুষজন দাওয়াত দেয় না, দাওয়াত দেয় না কেন? আমি বললাম, আমি কি করে বলবো দাওয়াত কেন দেয় না, আমি তো আর এটা বলতে পারি না। আব্বা বলে, না কিছু না কিছু তো মনে হয় একটা হয়েছে, মানুষ দাওয়াত দেয় না কেন। তো এরকম করে আমার আব্বা তখন বাইরে বাইরে খোঁজ খবর নিতে শুরু করে। তো কেউ তো আর বাড়িতে এসে আমার আব্বার কানে কানে বলে যায় না যে এই ঘটনা। বাইরে যখন আমার আব্বা যায় তখন সবাই আমার আব্বারে বলে যে তোমার ছেলে যে রান্না বান্না করছে এটা কি মুখে দেওয়া যায়, এটা এরকম করছে সেরকম করছে। আমার আব্বা এসে আমার ঘরে বকাঝকা করে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, কি রে, তুই কীরকম রান্না করলি, এমন রান্না কেন করলি যে মানুষ সে রান্না মুখে নিতে পারে না, তুই এটা করলি কেন, মানে খুব রাগ ক্ষোভ আমার উপরে। আমি আব্বারে বলি, আমি তো ইচ্ছে করে করি নাই, আমি রান্না বান্না করছি, এখন রান্না ভালো হয়ে নেই তাকে আমার দোষ নাকি, আমার হাত জোশ মনে চলে গেছে, আমি এগুলো আব্বারে বলি। তা আমার আব্বা বলতেছে, এটা কেমন কথা, তোর হাত জোশ চলে গেছে মানে? আমি মানে আমার আব্বারে আর মানে কোনো কিছু এরকম করে এক কথায় দুই কথায় একদিন রাগ করে আমি বললাম যে ঠিক আছে, যেহেতু আমার রান্না বাড়া ভালোই হয় না, আমি ঠিক মতো রান্না করতেই পারি না, আমি আর এই কাজ করবো না, আমি আর এই বাবুর্চির কাজ করবোই না, তোমার কাজ তুমি করো। এইটা বলে একদিন রাগ ক্ষোভ দিয়ে আমি তখন আমার নানু বাড়িতে চলে গেছি, ইচ্ছা করে চলে গেছি, মানে আব্বার সঙ্গে রাগ করে ঝগড়া করে। ওই ক্ষোভ কিন্তু আগেরটা, বোনের বিয়েতে কেন আমি বড় করে অনুষ্ঠান করতে পারলাম না। এবার নানু বাড়িতে চলে গেছি, নানু বাড়িতে গিয়ে তখন আর মোবাইল ফোন টোন আপনার ইন্টারনেট এগুলো ছিল না। নানু বাড়িতে চলে যাওয়া 3 থেকে 4 দিন পরে আমার মা তখন গেছে আমার নানুর বাড়িতে, যাই আমার বলতেছে, গফুর রে, তুই আইতাছস না কেন, তুই বাড়িতে চল। আমি মায়ের বললাম যে না মা, আমি যাবো না। মা বলে, কে যাবি না কে? আমি বললাম, কেন যাব, আমি যাব কি কারণে বলো, আব্বা যা করতেছে তা থেকে যাওয়া যায়? আমরা এত কষ্ট করে 3টা 4টা মানুষ মিলে রান্না বান্না করি, আমরা কারো কাছ থেকে টাকা চেয়ে নিতে পারবো না, ওনারা যা খুশি তাই দিবে, আমরা তাই পকেটে করে চলে আসবো, কে এত সস্তা কে? আমি এই বাবুর্চির কাজ আমাদের এলাকাতে করবো না। আমার তখন বলে, তার সংসার চলবে কি করে? আমি তখন বলতেছিলাম, সংসার চলার আলাদা একটা ব্যবস্থা করতেছি, তুমি আব্বারে কিছু বইলো না, আমি সময় মতো তোমার সব কিছু শোনাবো। আমার আম্মা বলে, তুই যে যাইতাছস না, আমি তোরে কেমনি বুঝাবো, তোর আব্বা এই বুড়ো বয়সে দূর দূরান্তে কাজে চলে যায়, এবং যাইয়া আইসা 2 দিন 3 দিন অসুস্থ হয়ে থাকে, শরীর নাড়াইতে পারে না, ঘুমাইতে পারে না, এখন আমি কি করবো তুই বলতো?
আমি বললাম যে যাইতেছে সে যাক, তার যেহেতু এতই শখ রান্না করার, বিনা টাকায় মানুষের রান্না করে খাওয়াইবো তো সে খাওয়াক, এই আমি আর বিনা টাকায় খাওয়াবো না। তুমি যাই বলো আমি আর যাবো না। এই করে তখন ধরেন আপনার মাকে আমি ডিরেক্টলি বলে দিলাম যে তুমি আমার এই বিষয়ে কোনো সুপারিশ করো না, আমি আর কখনোই এই রান্না বান্না বাবুর্চির কাজ আমি করবোই না, আমি এটা ছেড়েই দিছি, আমি আর এই কাজ করবো না। মাও তখন রাগ দেখালো, ক্ষোভ দেখালো, তার রাগ আর ক্ষোভ দেখায় লাভটা কি বলেন, আমি যেটা করবো না তার আমাকে করাইতে পারবে না। কাজ ছেড়ে দিলাম এবং কাজ ছেড়ে দেওয়ার পরেই এবার আমি এখান থেকে আপনার এই নানুর বাড়িতে থাকতে থাকতে হঠাৎ করে সিলেট শহরে একটা চাকরির সন্ধান পাইলাম। সিলেটে শহরে একটা চাকরির সন্ধান পাইলাম। আমি কিন্তু এমনি চাকরি খুঁজতেছি মনে মনে, হোটেলে কোনো ভালো চাকরি পাওয়া যায় কিনা, মানে বাবুর্চির কাজে। তখনই দেখা গেল যে আমি খুব ভালো একটা কাজ তখন পেয়ে গেছি, এটা সিলেট শহরের মধ্যেই ছিল। তো তখন আমার এক দুঃসম্পর্কের মামাই চাকরিটা দিল, মানে চাকরির সন্ধানটা দিল। পরে আমি সে এলাকা দেখেছি চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ দেওয়ার জন্য যখন গেলাম ভাই, আমি যখন রান্না বান্না করলাম, আমার সঙ্গে আর অনেক বাবুর্চি ছিল, অনেকে ইন্টারভিউ দিছে। বাট আলহামদুলিল্লাহ আমার রান্নাটা এতটাই সুস্বাদু হয়েছে, এতটাই স্বাদ হয়েছে, যিনি হোটেলের মালিক ছিলেন, ম্যানেজার ছিলেন, এরা একটু মুখে নিয়ে বলতেছে আরে বাপ রে বাপ, খাওয়া তো অনেক সুস্বাদু। মানে আমিও মন মতো পাকাইছি রান্না। এবার তারা বলতেছে যে না এরই রাখা, ওই গফুর মিয়ারে রাখেন, তার রান্নার হাত অনেক ভালো। তো ওরা তো আর জানে না যে আমরা বংশপরায়ণ, আমরা এমনই রান্না বান্না করি এবং আমাদের বাড়ির নামে বাবুর্চি বাড়ি। তা আমার তখন কাজে রেখে দিল যে ঠিক আছে তুমি তাইলে থাকো। একটা বেতন, একটা মোটামুটি একটা ভালো বেতনে নির্ধারণ করছি, করে আমার ওখানে কাজ দিছে। এইখানে কাজ করতে করতে পরে আমি আমার নানার বাড়িতে চিঠি লিখছি। তখন কিন্তু আপনার চিঠির জামানা, চিঠি চলতো। চিঠি লিখছি নানু বাড়িতে, মানে মামার ঠিকানা, যে আমার মায়ের খবর দিয়ে মায়ের বললেন যে আমি এমন এমন কাজ পাইছি, আমি কাজ করতেছি। পরে বাড়িতে চিঠি পাঠাইছি, চিঠি আমার মায়ের কাছে তারা পৌঁছাইলো যে এমন এমন কাজ করে। আর আব্বার কিন্তু তখন জানাই নাই যে আমি যে সিলেট শহরে গিয়ে হোটেলে কাজ করতেছি, এগুলো আব্বারে বলে নাই। কারণ আব্বারে বললে আব্বা আবার রাগারাগি করবে, কারণ তাদের ওই বংশ মানে আমার আব্বার একই কথা, বাবুর্চি বাড়ির মান রাখতে হবে, বংশের মান রাখতে হবে। কিন্তু বাবুর্চি বাড়ি আর বংশের নাম রাখতে কি আমরা যে ল্যাংটা হয়ে যাচ্ছি ভাই, ওইটাতে আমার আব্বার কিছু যায় আসে না। তো এই হোটেলে চাকরি করতেছি প্রায় 2.5 বছর মতো, এখানে চাকরি করছি। তো 2.5 বছর চাকরি করছি, আমি কিন্তু খুব টাকা বাড়িতে পাঠাইতেছে। আমার বোনটারে বিয়ে দিলাম, ছোট যে বোন আছে এরা ধুমধাম করে বিয়ে দিলাম। বাকি 2 বোনের তো এত মজা করতে পারি না, একেবারে ছোট বোনের বিয়েতে গ্রামের মানুষকে মাইকিং করে দাওয়াত দিছি। আমি 2 গরু জবাই দিয়ে তারপরে এলাকাবাসীরা খাওয়াইছি। বাড়িতে একটা ঘর উঠেছি, আশেপাশে বাউন্ডারি করছি। মোটামুটি নিজের বাড়িটাকে যতটুকু পরিপাটি করা যায় আমি ঠিক ততটুকুই পরিপাটি করছি, অনেক সুন্দর করে একদম সাজায় টাজায় রাখছি। আলহামদুলিল্লাহ তখন আমাদের আর কোনো অভাব নাই, কোনো অনটন নাই, ভালোভাবেই আছি। এইভাবে প্রায় 2.5 বছর ওই হোটেলে চাকরি করার পরে তা আমরা তখন করতাম কি, একটা ফ্যামিলিতে পার্সেল পাঠাইতাম, মানে খাবার পার্সেল পাঠাইতাম। তো এটা কোন ফ্যামিলি জানি না, বাট ওই ফ্যামিলির যখনই অর্ডারটা আসতো তখনই ধরেন আমাদের মানে ম্যানেজার যে পাগল হয়ে যেত, ম্যানেজার বা মালিক যারা ছিল এরা পাগল হয়ে যেত। মানে ওই খাবারটা স্পেশালি আমাদের বানাই দেওয়া লাগতো। তো সম্ভবত কই যায় খাবার, এটা তো আমি বাবুর্চি, আমি তো আর জানি না। তবে আমার কাছে যেটা মনে হলো যে অবশ্যই কোনো ভালো জায়গায় মানে যাইতেছে, মানে উপরের কোনো একটা জায়গা হবে, এরকম কিছু একটা হতে পারে। এবং তারা মনে হয় অনেকটা বড় লোক, মানে এরকম আমার ধারণা আর কি। তা আমিও খাবারটা একেবারে খুব সুন্দর করে মানে আপনার খাবারটা রেডি করে দিই, সুস্বাদু করে রান্না করে দিই। এইভাবে দীর্ঘদিন রান্না করে দেওয়ার পরে একদিন হইল কি, আমার একটা লোক এসে দাওয়াত দিছে। লোকটার তো আমি আর চিনি না। লোকটা এসে আমাদের দাওয়াত দিছে, বলতেছে যে অমুক বাড়িতে আপনার সামনের শুক্রবারে দাওয়াত। তাই ভাই আমি এই হোটেলে কাজ করি 2.5 বছরে কেউ আমার কোনোদিন দাওয়াত দেয় নাই। এই প্রথমে লোকের আমি চিনিও না, সে আমাদের দাওয়াত দিছে। তাই দাওয়াত দিছে পরে আবার ওই দিন আমাদের অনেক রান্নার চাপ, মানে প্রচুর রান্নার চাপ, এবং আমাদের নাকি কোনো একটা অনুষ্ঠানে খাবারও যাবে। আবার আমি একটা দাওয়াতও পাইছি। তো আমি কি করলাম, যেহেতু আমার ওইখানে যাইতে হবে, আমি মোটামুটি আপনার 10টা-11টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে ওদেরকে দিয়ে দিলাম যে ঠিক আছে আপনারা রান্না পাঠানোর ব্যবস্থা করেন, আমি চলে যাই, আমার একটা দাওয়াত আছে। তাই আমি তখন করলাম কি, আপনার দুপুরের দিকে দাওয়াতে চলে গেছি। দাওয়াতে যাওয়ার পরে আমি যখন দাওয়াটা খাইতে বসলাম, সবার সঙ্গে আমিও খাইতে বসছি। বসার পরে আমারে যখন এই খাবার দেওয়া হয়েছে, আমি যখন খাইতেছি ভাই, নিজের হাতে রান্নার স্বাদ তো নিজে বুঝি, কারণ আমি রান্না করছি, আমি কি রান্নার স্বাদ বুঝবো না? এবং এই বাড়িটা বিশাল বড় একটা বাড়ি ছিল, অনুষ্ঠান হইতেছে, অনেক মানুষ আসতেছে। তো কিসের অনুষ্ঠান আমি সেটাও জানি না, মানুষ আসতেছে, খাইতেছে, আবার চলে যাইতেছে। এখন অনুষ্ঠান কি নিয়ে ওইটা তো আর আমি জানি না। আমি তখন আমার মতো করে খাইতে শুরু করলাম। খাবারটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝে গেলাম আর এটা তো আমার রান্না, আমি যে রান্না করে হোটেলে দিয়ে আসছি, খাবার তো এগুলোই। তাহলে তো মনে হয় আমার যে দাওয়াত দিছে, আমি তখন তারে খোঁজা শুরু করলাম, ওনার নাম বললাম, নাম বলার পরে তারা ডাক দিছে।
তো লোকটা আসার পর আমি বললাম, ভাই আমি রান্না করলাম, আমার খাবারই আপনারা আমারে খাওয়াইলেন, আমার কি বুঝে দাওয়াত দিলেন? পরে বলে, আমাদের যে বেগম সাহেবা আছে, বেগম সাহেবা বলছে তোমার দাওয়াত দেওয়ার জন্য, তুমি কিন্তু খাওয়া দাওয়া করে যাইও না, তুমি খাওয়া দাওয়া করে দোতলায় চলে আসো, বেগম সাহেবা তোমার সঙ্গে কথা বলবে, আমাদের ম্যাডাম তোমার সঙ্গে কথা বলবে। তাই আমি বললাম যে কি ঘটনা কি, আমি তো ভাই ঘটনা বুঝি না। তাই ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করছি, কইরা মানুষজন একটু কমে গেছে। আমি তখন এই লোকের বললাম, ভাই আমার তো আবার হোটেলে কাজ আছে, আমার তো যাওয়া লাগবে। উনি বলে, তাহলে চলেন, ম্যাডাম তোমার সঙ্গে কথা বলবে। তো এই লোকই তখন আমাদের দোতলায় নিয়ে গেছে। দোতলায় নিয়ে যাওয়ার পরে একেবারে তাদের বিশাল অবস্থা, মানে তারা বিশাল বড় লোক, হাতে গোনা সিলেটের কয়েকটা ধনী লোকের মধ্যেও তারা একজন, মানে আমার মনে হলো আর কি। পরে দোতলায় ম্যাডামের রুমে নিয়ে গেল। ম্যাডাম তখন আমাদের দেখছে, দেখা ম্যাডামের সালাম দিলাম। ম্যাডামও একেবারে মানে শরীরে মনে হয় যেন কোটি টাকার গয়না পরা, খুব বড় লোক, অনেক পয়সাওয়ালা। তাই বললাম যে ম্যাডাম ভালো আছেন? বলে, হ্যাঁ ভালো আছি, তোমার নাম কি গফুর মিয়া? আমি বললাম, জি আমার নাম গফুর মিয়া। পরে বলতেছে, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, তুমি আজকে থাকো, তুমি যাও না। আমি বললাম, ম্যাডাম আমার তো চাকরি আছে, আমি তো একটা দাওয়াতের কথা বলে আসছি, বিকেলবেলা তো আমার ওখানে থাকতে হবে। বলে, আচ্ছা ঠিক আছে, তোমার ডিউটি শেষ হয় কয়টায়? আমি বললাম, আমার ডিউটি শেষ ম্যাডাম 9টা কি 10টার দিকে। বলে, 9টা 10টার দিকে ডিউটি শেষ হলে তুমি সরাসরি আমার বাড়িতে চলে আসবা। পরে আমি বললাম যে ম্যাডাম আমি তো খাওয়া দাওয়া করে গেছি, আবার আসবো? বলে, হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করবো, তুমি 9টা 10টার দিকে আমার বাড়িতে আসবা। তো আচ্ছা ম্যাডাম ঠিক আছে। তো এই কথা বলার পরে আমি তখন এখান থেকে চলে গেলাম। তখনও ভাই আসলে ঘটনা কি বা কেন তিনি আমাকে ডাকতেছে, আমি কিন্তু এই সমস্ত কোনো কিছু বুঝতে পারিনি। হোটেলে গেছি, যাইয়া আবারও কাজ বাজ করলাম। ওই দিন যেহেতু ওনার বাসায় যাবো, আমি 8টার দিকে চলে আসছি, হোটেল থেকে রান্না বান্না করে 8টার দিকে চলে আসছি। আইসা ভালো জামা কাপড় পইরা পরে ম্যাডামের বাসায় আবার গেলাম। দারোয়ান তো আমার দেখে ঢুকতে দিল, ভিতরে গেছি। যাওয়ার পরে ম্যাডাম বলে যে, গফুর মিয়া আজকে তুমি আমাদের সঙ্গে খাইবা, আমরা তোমার জন্য খাই নাই, তুমি রাতে আসলে আমরা একসঙ্গে খাবো, এই জন্য আমরা বসে আছি। ভাই ওরা এত বড় লোক, ওরা আমার কয়েক লাখ বার কিনতে পারবে, এত টাকা পয়সা তাদের, কিন্তু কেনই বা আমার সঙ্গে তারা এরকম করতেছে, আমি না ওই সহজ বাক্যটা বুঝতেছি না। আমি তখন ম্যাডামে বলতেছি যে, ম্যাডাম আমি তো এত দামি টেবিলে কোনোদিন খাবার খাই নাই, আমি পরে খাবো না, আপনারা খান, বলে না তুমি আমাদের সঙ্গে খাইবা। এদের পরিবারের মানুষের সঙ্গেই তারা তখন আমার খাওয়াইলো। খাওয়ার পরে ম্যাডাম তখন বললো, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি আসতেছি। ড্রয়িং রুমে গিয়ে বসছি। পরে ম্যাডাম আসছে, এসে বলে যে, গফুর মিয়া তুমি যেখানে চাকরি করো তোমার পরিবারে কে কে আছে? তাই আমার পরিবারের যে সদস্য আছে আমি সবার নাম বললাম যে এমন এমন ঘটনা। তখন তিনি আমার বলে, তুমি যে এত ভালো রান্না করো তা কিভাবে করো, আমার একটু কৌশলটা বলে দাও। তোমার সাহেবকে আমি রান্না করে দিই, কিন্তু তোমার সাহেব বলে রান্না কি ভালো হয় না, তার নাকি রান্নার স্বাদ হয় না। এখন তুমি এত ভালোভাবে রান্নাটা কিভাবে করো, আমাকে তুমি এটা বলো। তখন আমি বললাম যে, ম্যাডাম দেখেন এটা কি আর মুখে বলার মতো কথা, আমি তো রান্না করি এবং আমার রান্না হয়, এটাই আর কি। পরে ম্যাডাম বলতেছে, ওইখানে যে তুমি চাকরি করো, তুমি কি আমার একটু প্রাইভেট পড়াইতে পারবা? এমনিই বলে। তাই আমি বললাম যে, ম্যাডাম প্রাইভেট মানে কেমন প্রাইভেট আপনি পড়াবো? বলে, প্রাইভেট বলতে তুমি একটা সময় আমার বাসায় আসবা, আইসা তুমি আমার রান্না বান্না শিখাইবা, যে কেমনে রান্না করতে হয়, মানে আমাকে রান্না শিখাইবা। আমি তোমার কাছে রান্না শিখতে চাই, কারণ হচ্ছে তুমি অনেক ভালো রান্না করতে পারো, আর আমার জামাই খাইতে অনেক পছন্দ করে, ওর খাবারটা অনেক পছন্দের। সো আমি চাই কি যে তুমি আমাকে রান্নাটা শিখিয়ে দাও, আমি হচ্ছে আমার জামাইকে খাওয়াবো এবং তোমার আমি এই একটা টাকা দিব, মানে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট উনি আমাকে বলছে। তা আমি তখন বললাম যে, ম্যাডাম আমার এই টাকা আপনি কি দিবেন না দিবেন এটা আপনার বিষয়, কিন্তু আমি তো ওই হোটেলে চাকরি করি, আমি তো সময় পাবো না। কিভাবে আমি তো এখান থেকে সময় পাবো না আইসা, কারণ হোটেলে চাকরি সকাল থেকে রাত অবধি, মানে ওখানে কাজ করা লাগে, বুঝতেই পারেন বাবুর্চির কাজ। তা আমি তো আর ওইখান থেকে ম্যাডাম আসতে পারবো না, আমাদের বিভিন্ন ধরনের অর্ডার আছে, তো আমার তো আর ম্যাডাম সম্ভব না। উনি বলে, কেন সম্ভব না, তুমি পারবা না কেন? আমি বললাম, না ম্যাডাম আমি আসলেই পারবো না, কারণ আমি ওখানে কাজ করি সকাল থেকে রাত অবধি পর্যন্ত। এর ভিতরে ম্যাডামের এক ছেলে ওখানে বসা ছিল। এই ছেলেটা তখন ম্যাডামের বলতেছে যে, আম্মু তুমি কি বলো উল্টাপাল্টা কথা, তুমি কি পাগল হয়ে গেলা? তুমি ওনারা আমাদের বাসায় পার্মানেন্ট চাকরি দিয়ে দাও, উনি আমাদের বাসায় চাকরি করো, তোমাকে রান্নাও শিখাবে এবং সে নিজেও রান্না করবে, ওইখানে সে যে টাকা বেতন পায় তার থেকেও বাড়াই দাও, তাইলেই তো হলো। ম্যাডাম তখন আমার বলতেছে যে, গফুর মিয়া তুমি কি আমার বাসায় কাজ করবা, রান্নার কাজ করবা, ওইখানে যে টাকা বেতন পাও তোমার আমি ডাবল টাকা বেতন দিব। আমি তো তখন খুশি যে, ম্যাডাম আপনি যদি আমার ডাবল টাকা বেতন দেন তাহলে তো আমার আর ওখানে কাজ করার দরকার নেই, আমি আপনার বাসায় কাজ করব। বলে, সত্যিই করবা তো? আমি বললাম, জি করব। বলে, তাহলে তুমি 1 তারিখ থেকে চলে আসো। এটা বলে সে আমার 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দিছে। 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দিল এবং বললো, তুমি সামনের মাস থেকে 1 তারিখ থেকে তুমি আমার বাসায় জয়েন করবা, তুমি আমার বাসায়
কাজ করবা। আমি তো তখন ভাই মেলা খুশি। আমি যে টাকা বেতন পাইতাম এখন বেতন পাবো ডাবল। এবং আমি আবার বাসায় কাজ করবো। বাসায় কাজে তো বুঝতেই পারেন কাজের অতটা চাপ নাই। মানুষ যা অল্প কয়েকজন তাদের জন্য রান্না করা। আমি তো অলরেডি তাদের জন্য আমার হোটেলে রান্না করি। এই গোটা পরিবারের জন্যই কিন্তু আমার রান্না করা আছে। মানে আমার রান্নার ডেট আছে, আমি করে তাদের বাসায় রান্না পাঠাই। ওই যে আপনাকে প্রথমে বলছিলাম না যে আমরা একটা ফ্যামিলির জন্য পার্সেল পাঠাই, এবং ওই যে ফ্যামিলি এটাই সেই ফ্যামিলি যে ফ্যামিলির অর্ডারে ম্যানেজার মালিক সবাই কাঁপতে থাকে। তো এবার আমি ওইখান থেকে ম্যাডামের কাছ থেকে এক মাসের অ্যাডভান্স নিয়ে তখন আমি হোটেলে আসছি। আসার পরে আমি তখন হোটেলে একদিন কাজ করে পরের দিন ম্যানেজারে জানাইলাম যে আমার পারিবারিক একটু সমস্যা আছে, আমি আর চাকরি করবো না। ম্যানেজার তখন মন খারাপ করে ফেললো যে এটা তুমি কি বলো গফুর মিয়া, তোমার উপরে হোটেল নির্ভর। আসলেই কিন্তু ভাই যারা হোটেল ব্যবসা করে বা করবে তাদের জন্য আমি একটা পরামর্শ দিই, একটা হোটেল কিন্তু টিকে থাকে একটা বাবুর্চির উপরে। বাবুর্চি চাইলে খরচ বাড়াইতে পারে, খরচ বাঁচাইতে পারে। আবার সেই বাবুর্চি চাইলেই দেখবেন কি হোটেলটাকে টিকেও রাখতে পারে, আবার ধ্বংসও করতে পারে। যারা হোটেল ম্যানেজমেন্টের উপরে পড়াশোনা করেন, যারা হোটেল লাইনে কাজ শিখেন, তারা খেয়াল করে দেখবেন বড় বড় হোটেলের যারা মালিক তারা করে কি একেবারে সোজা গিয়ে বাবুর্চির সঙ্গে প্রথমে কথা বলে, ম্যানেজারের সঙ্গে নয় বা অন্য সদস্যের সঙ্গে নয়, সরাসরি গিয়ে বাবুর্চির সাথে হ্যান্ডশেক করে, তার সঙ্গে খায়, তার সঙ্গে বসে। তার কারণ হচ্ছে একটা প্রকৃত হোটেল মালিক জানে যে তার হোটেলটা মূলত ধরে রাখে একজন বাবুর্চি। তা আমি যখন চলে যাব তখন তাদের মাথায় একটা আসমান ভেঙে পড়ছে। তারা কি বলো তুমি চলে যাবা, এই সেই, মালিকে বুঝায়, ম্যানেজারে বুঝায়, বেতন বাড়াবে, এই সেই। মানে এতদিন আমি বলেও একটা টাকা বেতন বাড়াইতে পারি না, যে আমার কয় টাকা বেতন বাড়াই দেন। 1,000 টাকা বেতন বাড়ানোর জন্য আমি খুব পাগলামি করছি ওনাদের সঙ্গে, অনেক কথাবার্তা কাটাকাটি করছি। ওরা ভাই আমার 1,000 টাকা বেতন বাড়ায় না। এখন আমি যখন চলে যাব বলি তখন বলে তোমার 3,000 টাকা বেতন বাড়াই দিব। এই হচ্ছে আমাদের অবস্থা আর কি, মানে সোজা আঙুলে ঘি ওঠে না যা বলে। তখন আমি বললাম যে না, আপনি 3,000 টাকা বেতন দিলেও আর লাভ নাই, আমি আমার পারিবারিক সমস্যা আছে, আমি এলাকাতে চলে যাব। এইটা বলে কয়েকদিন কাজ টাজ করলাম। তখন তারা নতুন একজন বাবুর্চি আনছে। তা আমি ওই বাবুর্চিরা আমার মতো করে একটু একটু শিখিয়ে দিলাম, এবং এরপর আমি তখন ম্যাডামের বাসায় কাজে চলে আসছি। এবং ম্যাডামের বাসায় 1 তারিখ থেকে যখন আমি ঢুকলাম ভাই, আমি বেশ আনন্দিত। মানে আমার ভিতরে আর কোনো কষ্ট নাই। এই যে তাদের রান্না বান্না থেকে শুরু করে, এবং খুবই মানে কাজও কম, মানে আপনার পাকঘরে রান্নাঘরে এসি আছে, রান্নাঘরে এসি। আপনি বুঝতে পারেন যে সেই সময় সে আমলের গল্প, আজ থেকে বহু বছর আগে, তখন রান্নাঘরে এসি, আমি সেই এসির মধ্যে কাজ করি। মানে এক অন্যরকম জীবন। আলহামদুলিল্লাহ আমার দিনকালগুলোও ভালো কাটতেছে, সময়টাও ভালো কাটতেছে। আমি আর কোনো অভাবে নাই, কোনো অনটনে নাই। আমি বেশ ভালো অবস্থার মধ্যে আছি। এইভাবে সময়গুলো কাটতে 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 একটা সময় দেখা গেল কি প্রায় এখানে আমি 6 মাসের মতো কাজ করছি, 5 কি 6 মাস। বেশি খাইতে গেছিলাম, এই জন্যই মনে হয় এমন হয়েছে। 5-6 মাস কাজ করার পরে হঠাৎ করে আমি জানতে পারি তারা সবাই বিদেশ চলে যাবে। মানে যে ম্যাডাম আছে বা এনারা যারা আছে তারা সবাই বিদেশ চলে যাবে, তারা এই দেশে থাকবে না। এই খবর শুনি না তো আমার মাথায় আসমান ভেঙে পড়ছে। আয় হায়, তারা যে চলে যাবে তাহলে এখন আমার কি হবে? আমি তো হোটেলের ওইটার চাকরি ছাইরা তাদের এখানে আসছি, এখন আমি চাকরি চলে গেলে কোথায় যাব? তো এমন করতে করতে একদিন ম্যাডাম আমাকে ডিরেক্টলি বলে দিল যে গফুর, ইতিমধ্যে কিন্তু ম্যাডাম আমার কাছ থেকে রান্না শেখার চেষ্টা করছে, কিন্তু উনি পারে নাই। মানে ওই ওনারটা ওনার মতো হয়, আমারটা আমার মতো হয়। আচ্ছা যাই হোক, পরে বলতেছে যে গফুর আমরা তো সবাই আমেরিকাতে চলে যাব, আমরা তো এই দেশে থাকবো না। এখন আমার ম্যাডামের যে শাশুড়ি আছে তিনি ভাই অত্যন্ত ভালো মানুষ, মানে এত ভালো যা বলার মতো না। ম্যাডাম যেরকম ভালো তার শাশুড়িও সেরকমই ভালো। তো বলতেছে আমরা তো ফ্যামিলির সবাই দেশের বাইরে চলে যাব, আমরা তো এই দেশে থাকবো না, এখন তোমার তো অন্য কোথাও চাকরি ঠিক করতে হবে। আচ্ছা সমস্যা নেই, আমি তোমার 3 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দিব। মানে ম্যাডাম বলতেছে যে আমাদের এখান থেকে যখন তুমি চাকরি ছেড়ে দিবা বা আমরা যখন চলে যাব, তোমাকে 3 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দিব। তুমি এই 3 মাসের বেতন দিয়ে দেখে শুনে অন্য কোথাও তুমি আরেকটা চাকরি নিয়ে নিও। তখন আমি বললাম যে ম্যাডাম আচ্ছা ঠিক আছে। মানে কি করা, একটা মানুষ যখন চাকরি ছেড়ে দিবে আমাকে, মানে ছাঁটাই করে দিবে, তখন তো আর আমার কোনো কিছু মানে কিছু বলার থাকে না। তো বললাম যে ম্যাডাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনাদের যদি আমার না লাগে তা আমি তো আর জোর করে আপনাদের এখানে কাজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, সমস্যা নাই। ম্যাডামের সঙ্গে কথাবার্তা বললাম, কথাবার্তা শেষ করে পরে তখন এই সময় কাটতেছে, আমি তখন চাকরি খুঁজতেছি। তখন এমন একটা ঢাল সিজন ছিল ভাই, কোথাও চাকরি পাই না। সিলেটের বিভিন্ন হোটেলে 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 অনেক হোটেলে কাজ করছি না ভাই, কোনো হোটেলেই কোনো চাকরির কোনো সন্ধান নাই। চাকরি পাই নাই পাই নাই পাই নাই। তখনও কিন্তু আমার আব্বা বাবুর্চির কাজ করে। আমার আব্বার অনেক বয়স হয়ে গেছে, এরপরেও আমি যখন হাল ছেড়ে দিয়েছি, আমার বাবা এই বুড়ো বয়সও আমাদের গোটা এলাকাতে রান্নাবান্নার কাজ করে। বাবার সঙ্গে কিন্তু আমার সম্পর্ক আর ভালো নাই। বাবার সঙ্গে আমি কথাও বলি না, বাবা আমার সঙ্গে কথা বলে না। আমরা খুব মানে রাগ। বাবাও জানে যে আমি এখানে চলে আসছি বা হোটেলে চাকরি করি, তাই বাবা মনে খুব কষ্ট পাইছে।
তো তখন তারা আমেরিকাতে যেদিন চলে গেল আমাকে 3 মাসের বেতন দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে তখন আমার চাকরি চলে গেছে। বাড়িতে আসছি পরে আমার মা তখন আমারে বলতেছে যে, তুই কি তোর বাবার সঙ্গে কাজ করবি?" আমি বললাম যে, "না, আমি বাবার সঙ্গে কাজ করব না।" যেহেতু আমি বাবার সঙ্গে কাজ ছেড়ে দিছি, তাই আমি আর বাবার সঙ্গে কাজ করব না। আর বাবাও আমাকে সাথে নিতে রাজি না। মানে ওই রাগ ক্ষোভ থেকে আরকি। পরে নিজের বাড়িতে কয়েকদিন থাকার পরে হঠাৎ করে নানু বাড়ি থেকে একটা দাওয়াত পাইলাম। আমার মায়ে বলল, "তোর অমুক মামার মেয়ের বিয়ে, এখন তো তোর আব্বারে বলতে আসছে।" আমি চিন্তা করি তোর আব্বারে না বলি তোরে বলি, তুই রান্না বান্নাটা কর। এটা আমার নানু বাড়িতে। পরে আমি বললাম যে, "ঠিক আছে, সমস্যা নাই।" মানে আমার নানুর এলাকা তো আমাদের এলাকা থেকে মোটামুটি অনেক দূরে। তাই আমি বললাম যে, "সমস্যা নাই, ঠিক আছে, তাইলে আমি ওইখানে রান্না করব।" তখন তো হাতে টাকা পয়সাও আস্তে, আস্তে করে খরচ হয়ে যাইতেছে। বুঝেন তো, মানে বইসা থাকলে রাজার ভাণ্ডার শুকিয়ে যায়, এরকম আরকি। পরে আমার নানু বাড়ির ওখানে যেখানে আমাকে দাওয়াত দিছে মা, ওইখানে আমি তখন রান্না বান্না করলাম। তো মাশাআল্লাহ সেদিনও রান্না খুব স্বাদ হয়েছে। সবাই খাইছে, খাইয়া বলতেছে যে, "রান্নাটা কে করছে?" সবাই বলে যে, "গফুর মিয়া করছে।" ওই বিয়ের অনুষ্ঠান থেকে আমি ২ টা আরো পেয়ে গেছি। একটা হচ্ছে মুসলমানের আপনার এই বিয়ের মানে মুসলমানের অনুষ্ঠান, আরেকটা বিয়ের অনুষ্ঠান। ওই রান্নার দিনে মানে ওই দিনে ২ টা দাওয়াত পাইছি। পাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে আমার নানুর বাড়ির দিকে কিন্তু এত ভালো বাবুর্চি নাই। আমাদের এই গোটা নানুর বাড়িতে বা তার আশেপাশে এত ভালো রান্না-বান্না করার মতো কোনো বাবুর্চি নাই। তারপরে আমি করলাম কি যে, ঠিক আছে, আমি তাইলে এখানে চাকরি মানে এখানে আমি কাজ করব। ২ টা দাওয়াত পাইলাম। ২ টা দাওয়াত পাওয়ার পরে আমি তখন নিজের মতো করে এখানে কাজ-বাজ করতেছি। আর নিজের বাড়িতে যাই না, নানুর বাড়িতেই থাকতেছি। হয়তো কাজের চাপ একটু কম, কাজ অতটা বেশি না। তারপরও যেখানে কাজ পাই সেখানেই যাই, সেখানেই আমি আমার মতো করে দিনকাল পার করতেছি। এভাবে সময়গুলো কাটতে, কাটতে প্রায় ৩ থেকে ৪ মাসের মতো কেটে গেছে। ৩-৪ মাস পরে হইল কি, একটা দাওয়াত পাইলাম। মানে একটা দাওয়াত পাইলাম আমার নানু বাড়ির এদিকেই, তবে একটু নানু বাড়ি থেকে একটু দূরে আছে। সেখানে একটা দাওয়াত পাইছি। তো দাওয়াতটা পাওয়ার পরে আমি সেই দাওয়াতে তখন রান্না-বান্না করতে গেছি। মানে আমরা রাতের বেলায় রান্না-বান্না সবকিছু আপনার রেডি-টেডি করলাম। সকালবেলা মেয়ের পক্ষে দাওয়াত, মানে মেয়ের বাড়িতে দাওয়াত। তো ওই বাড়িটাও মোটামুটি মেয়েরাও অনেক বড়লোক, অনেক পয়সাওয়ালা, তাদের অনেক টাকা-পয়সা আছে। যতটুকু জানলাম আরকি মেয়ের বাপের। তো সেই বাড়িতেই তখন আমরা রান্না-বান্না করে সকালবেলা অপেক্ষা করতেছি বরপক্ষের জন্য। এলাকার লোকজনে খাইয়া গেছে, এখন বরের জন্য অপেক্ষা করছি। তখন প্রায় ১২টার মতো বেজে গেছে। মেয়ের বাবা এসে বলতেছে, "গফুর মিয়া, কোনো কিছু শর্ট আছে কিনা? কোনো কিছুর করতে হবে কিনা?" আমি বললাম যে, "না, আলহামদুলিল্লাহ, কোনো কিছু শর্ট নাই এবং সবই আলহামদুলিল্লাহ ভরপুর আছে। আপনি টেনশন করেন না। মেয়ের বাড়ির কি বলে, ছেলের বাড়ির পক্ষের লোকজন আসলে কিচ্ছু হবে না।" তো এই রান্না-বান্না নিয়ে আমরা বসে আছি। প্রায় আপনার মানে ১২টা, ১টা, ১২:৩০ মতো বেজে গেছে। এমন সময় হলো কি, হঠাৎ করে আমরা খবর পাইলাম যে, যে বর আসার কথা এই বাড়িতে, ওই বরের গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করছে। এবং বরের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরে এই বরসহ বরযাত্রীর মধ্যে যারা ছিল আরকি ওই বরের মাইক্রোবাসে, এরা সবাই মানে কি বেশিরভাগে মানে বর জায়গায় মারা গেছে। আরো কয়েকজন জায়গায় মারা গেছে। বাকিরা হসপিটালে, অবস্থা খারাপ। তো যে মেয়েটার বিয়ে শুনেছিলাম, এই মেয়েটার সঙ্গে নাকি ছেলেটার আগ থেকে একটা লাইন ছিল। একটা প্রেম ভালোবাসা ছিল আরকি। তো এই প্রেম ভালোবাসা ছিল, কিন্তু এই বর অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, খবর আসছে। আর কি ভাই, বিয়ে বাড়ি তখন তো আপনার লাশের বাড়িতে পরিণত হয়ে গেছে। সবাই চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি, এই মাংস, এই সব কিছু তখন এই পড়ে আছে। ছেলে মারা গেছে, সবাই হসপিটালে দৌড়াদৌড়ি। অ্যান্ড মেয়েটারে ভাই ধরে রাখতে পারতেছে না। হায়রে মেয়েটার চিৎকার, হায়রে মেয়েটার কান্না, মেয়েটার সবাই মানে পাগল হয়ে যেতেছে, কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। এই ২০-২৫ মিনিট পরে চোখে মুখে পানি দিয়ে আবার জ্ঞান আসলে তো সে আবার কাঁদে। মেয়েটারে কেউ ধরে রাখতে পারতেছে না। এবং মেয়েটাও দেখতে বেশ সুন্দর ছিল, অনেক সুন্দর চেহারা ছিল। এবার আমি সহ গেলাম, আমরা সহ বাবুর্চির যারা আছে আমরা সহ গিয়া মেয়েটারে ধরে টরে কোনো রকমেই তারা রাখা যায় না। তার কথায় একটা, "আমাকে ছেড়ে দেন, আমি আমার স্বামীর কাছে যাব।" মানে ওই স্বামীর কাছে যাব বলে করে কি, মানে নিজের মাথা দেওয়ালের সাথে পিঠে। এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম। এদের বিয়ে নাকি আগেই হয়ে গেছিল। কোর্টে না কোথায় জানি বিয়ে হয়ে গেছে। এখন জাস্ট মেয়ের বাবা একটা অনুষ্ঠান করবে। ফর্মালিটির জন্য যে অনুষ্ঠান করা হয় আরকি, এইরকম একটা অনুষ্ঠান করবে। ওই অনুষ্ঠানটাই কিন্তু তখন এই করা হচ্ছিল। এবার মেয়ে দেওয়ালের সঙ্গে মাথা পিটতেছে, দাও খুঁজতেছে, দড়ি খুঁজতেছে, বিষ খুঁজতেছে। সে মরে যাবে, মরে গিয়ে তার স্বামীর কাছে চলে যাবে, এমন একটা অবস্থা। তো এই সিনারিটা আমার বাবুর্চির জীবনের সবচেয়ে কঠিন একটা সিনারি ছিল। আমার কাছে বেশ খারাপও লেগেছে। যাই হোক, এমন করেই তখন এই বিয়ে বাড়িতে বিকেল পর্যন্ত থাকে। আমরা আমাদের পেমেন্টও নেই নি। মানে আমরা যে টাকা পাবো, মেয়ের বাবারে কই পাই, মেয়েরে কই পাই, মাংস এদিক দিয়ে এসে কুকুরে খায়, ওই দিক দিয়ে অন্য মানুষ এসে প্যাকেট করে নিয়ে চলে যায়। বুঝেন তো আপনার, প্রায় এখানে আমাদের ৩৫০ জনের রান্না বান্না ছিল আরকি। মেয়ের পক্ষ মানে ছেলের পক্ষ থেকে ৩৫০ জন লোক আসবে।
তো এই পুরো খাবার মাংস টাংস এইসব যে যার মতো করে নিয়ে চলে যাচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তো মেয়ের মায়েরে বললাম যে আমরা তো চলে যাই। তারা তো লাশ মাটি দেওয়ার জন্য লাশ টাশ নিয়ে তারা ওইদিকে ব্যস্ত, মেয়ের বাবা। তো মেয়ের মা আমাদেরকে কিছু টাকা দিছে। তাই আমি বললাম যে আপনাদের তো এরকম অবস্থা, টাকা না দিলেও চলবে। বলে না না বাবা, তুমি টাকা নিয়ে যাও। এরা কিন্তু এক টুকরা মাংসও পায় নাই। এই গ্রামবাসী কত খারাপ, তারাই নিজেদের নিজেদের মতো করে প্লেট ভরে ভরে তারা মাংস নিয়ে চলে গেছে। কি কারবার রে ভাই এই দুনিয়াতে! একটা মানুষ মানে কি হইলো যে মাংসগুলো, মানে গরুর মাংসগুলো যে কিভাবে নিয়ে গেছে এখন আমার চোখের সামনে ভাসতেছে। বাটি ভরে ভরে, প্লাস্টিকের প্যাকেট ভরে ভরে তারা সব মাংস, গরু মুরগি রোস্ট থেকে শুরু করে আপনার যা ছিল সব তারা নিয়ে চলে গেল। তো যাই হোক, পরে আমরা সন্ধ্যার দিকে আমি তখন এখানে চলে গেছি। তো এই চলে যাওয়ার পরেই এরপর থেকে আমার কেমন জানি এই যে ঘটনাটাগুলো দেখলাম বা এগুলো দেখার পরে আমার ভিতরটা জানি কেমন একটু অন্যরকম হয়ে গেছে। আগের মতো কাজ বাজ করতে পারি না, ভালো লাগে না, শান্তি লাগে না, মানে এরকম আর কোনো কিছু ভালো লাগে না। এই করতে 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 আলহামদুলিল্লাহ হঠাৎ করে আমি খবর পাইলাম, আমি যেই হোটেলে আগে চাকরি করছি ওই হোটেলে থেকে আমার খবর পাঠাইছে। মানে আগে যে হোটেলে কাজ করছিলাম ওই হোটেল থেকে আমার খবর পাঠাইছে। তারা কেমনে কেমনে জানছে, এই আমার পুরো ঘটনা জানছে যে আমি এখন বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে রান্না বান্না করি, এগুলো তারা জানতে পারছে বা কোনো লোকের মাধ্যমে। আর বিশেষ করে আমার এই যে চাকরিটা দিছিল সে তো আমার এই নানার বাড়ির একজন লোক। সে মনে হয় মালিককে বলে দিছে যে এখন তো গফুর মিয়া এমনি এমনি বাড়িতে বাড়িতে রান্না বান্না করে, তারাই হয়তো পাওয়া যাবে। তখন তারা আমার খবর পাঠাইছে। পাঠানোর পরে আমি তখন স্বেচ্ছায় গেলাম। যেহেতু আমি নিজে ওখান থেকে চাকরি ছেড়ে আসছি, পরে গেছি জেলে। পরে বলতেছে যে তুমি কি কাজ করবা কিনা। তাই আমি বললাম হ্যাঁ আমি করবো, কেন করবো না। পরে বলে করলে কেমনে কেমনে করবা। আমি বললাম যে আপনারা যেভাবে বলেন আমি সেভাবেই করবো, আপনাদের মতোই করব। তখন তারা বেতনটা আগে যেটা দিয়েছে তার থেকেও বাড়াইয়া ধরছে, ধরে তাদেরও বাবুর্চি চলে গেছে। এর আগে যেটা ছিল এটা সম্ভবত চলে গেছে। তখন তারা করলো কি, এখানে আবার একটা চাইনিজ করছে, মানে নিচে বাংলা উপরে চাইনিজ। আমি কিন্তু আবার চাইনিজের রান্নাবান্নাও জানতাম, এটা আপনাকে বলি না। আমি অনেক হোটেল থেকে চাইনিজ রান্নাও কিন্তু এক্সপিরিয়েন্স আমার আছে। বাংলাটাও পারি, চাইনিজটাও পারি, অ্যারাবিক ফুড আমি পারি। তা এবার যাই হোক, উনি তখন আমার চাকরি দিছে। পরে আমি তখন নিচে চাইনিজের কাজও করি, নিচে মানে উপরে চাইনিজের কাজও করি, নিচে বাংলা অর্ডার করি। ধরেন বাংলা খাবার রেডি করতেছি, হঠাৎ করে চাইনিজের কোনো একটা অর্ডার পড়লো, আমার এসে ডাক দিচ্ছে যে ওস্তাদ উপরে বা একটা অর্ডার আছে। তা আমি তখন করতাম কি, আমার যে হেল্পার ছিল তারে বলতাম যদি বাংলাটা দেখ আমি চাইনিজটা দেখি। তখন আমি উপরে চলে যেতাম চাইনিজে, ওই রান্না বান্না করে তখন এই মানে আপনার হলে খাবার পাঠিয়ে দিতাম। এইভাবে তখন কাজ করতেছি। আবার আলহামদুলিল্লাহ আমি কিন্তু এবার সব কিছু আপনার কাইটা মাইটা মোটামুটি একটা ভালো মানে সমাধাতে চলে আসছে বা ভালো একটা লাইনে চলে আসছে। এখন আর আমার ভিতরেও কোনো টেনশন নেই, কোনো ডিপ্রেশন নেই, নিজের মতো করে কাজ করতেছি। বেতনও ভালো, সবই ভালো, বাড়ির জন্য টাকাও পাঠাইতেছি। এইভাবে প্রায় আপনার বৎসর খানিকের মতোই হোটেলে কাজ করি। বৎসর খানিক হওয়ার পরে একদিন জোহরের নামাজ পড়ার জন্য আমি গেছিলাম। তখন কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম ভাই। একটা একটা আপনার হুজুরের মুরিদ হয়েছিলাম, হওয়ার পরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তা আমাদের ওই হোটেলের মধ্যেই আবার আপনার নামাজের স্থান আছে। আমি ওখানে গিয়ে জোহরের নামাজটা পড়ছি। এখন জোহরের নামাজটা পড়ে আসার পরেই দেখতেছি যে হলের ভিতরে একটা বিশৃঙ্খলা চলতেছে। মানে কেমন যেন একটা ধর্মার এরকম একটা বিশৃঙ্খলা চলতেছে। তো এই বিশৃঙ্খলা দেখার পরে আমি তখন আইসে দেখলাম কি যে একটা মেয়ে কান্না করতেছে। মেয়েটা কান্না করতেছে আমাদের হলের কোনার একটা চেয়ারে বসে বসে কান্না করতেছে। তাই আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, মেয়েটা কান্না করে কেন, ঘটনা কি। তারপরে বলতেছে যে মানে হোটেলের যে ম্যানেজার আছে বা অন্য যারা আছে তারা বলে ঘটনা হচ্ছে এমন, এই মেয়ে নাকি পালায় আসছে কোন ছেলের সঙ্গে, এখন ঘর থেকে টাকা পয়সা সবকিছু নিয়ে আসছে, ওই ছেলে নাকি তার টাকা ঢুকে নিয়ে ভাইয়া গেছে। তাই না, আমি বললাম যেটা কেমন কথা হইলে। এখন তুই বলে মেয়ে কান্নাকাটি করে পুরো হোটেল একসার করে ফেলতেছে, পোলাপানি ধরছে ধাক্কায় বের করার জন্য, মেয়ে বেরও হয় না। মেয়ে বলতেছে তার বয়ফ্রেন্ড বা তার প্রেমিকা আসবে, আইসা তারা নিয়ে যাবে, সেখান থেকে বেরও হয় না, সেখানে বসে বসে একটু পরপর চিল্লায় কাঁদে। এখন তারে বেরও করা যাচ্ছে না। আমরা একটু থানাতে ফোন দিব ভাবতেছি, বা থানা থেকে লোকজন আনবো এরকম একটা। তখন তো ওই ফোন টোন নাই, ল্যান্ড ফোনে বেশিরভাগ চলতো আর কি, থানায় খবর দিবে। আমি বললাম যে ম্যানেজার সাহেব একটা কাজ করেন, থানায় খবর দিয়ে না, মানে আমাদেরও তো বোন আছে, এখন থানায় খবর দিলে এটা মেয়েটার সঙ্গে আমি একটু কথা বলি। ম্যানেজার তখন বলে যে ঠিক আছে, আপনি যদি কথা বলতে চান তাহলে যান, আপনি কি কথা বলেন, দেখেন কথা বলে কোনো কিছু করা যায় কিনা। তা আমি তখন মেয়েটার কাছে গেলাম। মেয়েটার কাছে যাই মেয়েটাকে দেখা মাত্রই ভাই আমি অবাক হয়ে গেলাম। আমার মেয়েটা হয়তো আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমি তারে পুরোপুরিভাবে চিনে ফেললাম। মেয়েটা হচ্ছে সেই মেয়েটা আমি যে কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে একটা বিয়ে বাড়িতে আমি নানুর বাড়িতে যে রান্না করছিলাম, সেখানে এই যে একটা লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মানে বরযাত্রীর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে।
যেই মেয়েটার বিয়ে ছিল এই মেয়েটাই। মেয়েটা হয়তো আমার চিনতে পারে না। আমি কিন্তু আবার আপনার এরকম একটা মানুষ, আপনার 3 বছর আগে দেখছি তো আপনার দেখলে আমি চিনতে পারবো। মানে অনেকের হয়তো এই মানে স্মৃতিশক্তি নেই, আমার কিন্তু এটা আছে। মাশাআল্লাহ, এটা আমার ভালো আছে যে কি কাউকে আমি 3 বছর আগেও যদি দেখি, তারা যদি আমি এখন থেকে আমি চিনে ফেলবো যে লোকটার আমি মানে এত বছর আগে অমুক জায়গায় দেখছি। মেয়েটাকে দেখে তো আমি চিনে গেলাম। মেয়েটার নাম ছিল হচ্ছে সুলতানা আখি। ওরা সুলতান বংশ, মেয়েটার নাম আখি ছিল। সুলতানা আখি তার নাম, তার নামটাও আমার মনে আছে। নামটা নাম পরে আমি বললাম যে আপনার নাম আখি না, সুলতানা আখি না? মেয়ে তখন আমার দিকে বড় বড় করে চোখ করে তাকায় বলতেছে যে আপনি আমাকে কীভাবে চিনেন, আপনি আমাকে কীভাবে চিনেন? আমি বললাম আপনি বসেন, অধৈর্য হইয়েন না, কী হয়েছে আমার বলেন তো। পরে বলে তাদের মাদ্রাস, তাদের বাড়ির পাশে নাকি এক হাফিজিয়া মাদ্রাসা আছে। এই হাফিজিয়া মাদ্রাসার এক ছেলের সঙ্গে তার প্রেম ছিল। প্রেম থাকার পরে ওই ছেলের সঙ্গে সে ভাইগে আসছে। ঘর থেকে তার মায়ের গয়নাগাটি, বাপের টাকা টুকা নিয়ে, বহু টাকা বহু গয়না নিয়ে সে আসছে। ওই ছেলে নাকি তার গয়না টয়না সব কিছু নিয়ে পালাইছে। বললাম কেমনে পালাইছে, সে এক লম্বা কাহিনী। আচ্ছা যাই হোক, আমি বললাম যে এখন কি করবেন, যেহেতু ছেলে চলে গেছে, ছেলেকে তো আর পাবেন না। এখন আপনি হোটেলে বসে কান্নাকাটি করতেছেন, আমাদের তো ব্যবসারও ক্ষতি হচ্ছে। এখন তো আপনাকে এখান থেকে চলে যেতে হবে। যদি না যান তাহলে তো ম্যানেজার বলতেছে পুলিশে ডাকবে, পুলিশ ডেকে আপনাকে পুলিশের হাতে তুলে দেবে, এরপরে চলে যাওয়া লাগবে। অ্যান্ড মেয়েটা তখন আমার মুখের দিকে তাকায় কান্না করে বলতেছে যে ভাই আমি কই যাব, আপনি বলেন তো আমি কই যাবো, আমার যাওয়ার রাস্তাটা কোথায়, আমি এখন কোথায় যাব? আমি তো ঘর থেকে টাকা পয়সা গয়নাগাটি মোটামুটি যা আছে আমি সব কিছু নিয়ে চলে আসছি ভাই। আমার ঘরে তো এখন যাওয়ার মতো কোনো রাস্তা নেই। ঘরে গেলে আমার বাপে আমাকে মেরে ফেলবে, আমি তো ঘরে যেতে পারবো না। আমি তখন বললাম যে তাও ঠিক, আপনি তো এখন ঘরে যাওয়া সম্ভব না, ছেলে কি আসবে? বলে হ্যাঁ ও আসবে, ও আসবে। আমি বললাম যে আপনি সেই ছেলে নাকি 10টা বাজে গেছে, এখন বাজতেছে 1:30, এই পর্যন্ত ছেলে আসে না, তা ছেলে আসবে কখন? তাই একটা কাজ করেন, আপনি এখানে না বসা উপরে আমাদের একটা রুম আছে, আপনি ওই রুমে গিয়ে বসেন। আমাদের মালিক আসলে মাঝে 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 ওই রুমে একটু বসে রেস্ট করে। ওই রুমের চাবিটা আমার কাছে আছে, আপনি ওখানে গিয়ে বসেন। আপনার যদি আপনার প্রেমিক যদি আসে তাহলে আপনি নিয়ে যাবে। এই হোটেলে বসে থাকলে এটা খারাপ দেখা যায়, সবাই আপনাকে খারাপভাবে দেখতেছে। আমি কিন্তু আপনার চিনি। আমি তখন আমার পরিচয় দিলাম যে আমি আমার বাবুর্চি, আপনার বিয়েতে আপনার যে আগের স্বামী মারা গেছে তার ওই অনুষ্ঠানে আমি রান্না বান্না করছি। পরে মেয়েটা আমার উপরে বিশ্বাস আনছে, আইনে এখান থেকে উঠা গেছে। তারে কেউ কিন্তু এতক্ষণ উঠাইতে পারে না, টাইনা মাইনা তারে টাইনও এখান থেকে উঠানো যাইতেছে না, সে ফ্লোরের মধ্যে শুয়ে গড়াগড়ি করে, এমন অবস্থা। পরে আমি বলার পরে সে চেয়ার থেকে উঠছে, উঠলে পরে আমি তার উপরে নিয়ে গেছি, আমাদের যে রুম আছে রুমের মধ্যে বসাইলাম। বসায় বললাম যে আপনি এখানে বসেন, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি অধৈর্য হয়ে না, সব হবে। তারপরে আমি নিচে নেমে আসছি, আইসা ম্যানেজারে বললাম ম্যানেজার সাহেব আপনি তো জানেন না মেয়েটার জীবনে এমন এমন ঘটনা আছে। তো এই ম্যানেজারও বলতেছে ছেলে তো মেয়েটার ছেলে চলে গেছে, এখন তার এই ছেলে আসবে না। বিকেল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত প্রায় 9টা বেজে গেছে, আমাদের হোটেলে বন্ধের সময় হয়ে গেছে, কিন্তু এই ছেলে আর আসে নাই, মেয়েটা ওখানেই বসে আছে। আমি যা বললাম যে আখি আপনার প্রেমিক তো আসে নাই এবং সে তো আসবে না, আপনি এখন কি করবেন? পরে বলতেছে ভাই কি করব, ছেড়ে দেন, ট্রেনের নিচে পড়ে মরি, এছাড়া তো আর কোনো সুযোগ নাই। আমি বললাম আপনি এলাকাতে যান, গিয়ে ওই ছেলের খুঁজে বের করেন, ছেলের ঠিকানা তো আছে। বলে না না না, আমি এলাকাতে যাবো না, আমি বাড়িতে যাবো না। পরে আমি বললাম যে কি করা যায়, একটা ঝামেলায় পড়ছি। এমন সময় আমার হঠাৎ মনে হয়েছে যে আমার এখানে একটা ভাবি আছে, মানে একটা পরিচিত ভাবি আছে আমাদের এলাকারই। তাই আমি বললাম যে আমাদের একটা পরিচিত ভাবি আছে, আপনি তার বাসায় গিয়ে আপাতত রাতটা থাকেন, এখানে তো আপনি হোটেলে রাতে থাকতে পারবেন না, পুলিশে ঝামেলা করবে, চলেন। তো আমি তখন এই মেয়েটা নিয়ে ভাবির বাসায় তখন তারে আশ্রয় দিলাম, সে ভাবির বাসায় রইল। এইভাবে প্রায় 2 থেকে 3 দিনের মতো কেটে গেছে। এর কোনো প্রেমিকও আসে না, এর কোনো খবরও পাওয়া যায় না। 2 থেকে 3 দিন পরে আমি তখন বললাম যে 2-3 দিন তো কেটে গেল, কেউ তো আর আসলো না, আর কেউ আসবে বলেও মনে হয় না। আপনি একটা কাজ করেন, আপনি বাসায় চলে যান, মানে আপনার গ্রামে চলে যান, আপনি আর এখানে থাকেন না। মেয়েটা বলতেছে না আমি গ্রামে যাব না, আমি গ্রামে যাব না। আপনি একটা কাজ করেন, আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। আপনি যেহেতু হোটেল লাইনে আছেন, অনেকের সঙ্গে আপনার সম্পর্ক আছে, আপনি একটা আমার ভালো চাকরির ব্যবস্থা করে দেন, আমি চাকরি করব, আমি আর বাড়ি ফিরে যেতে চাই না। পরে আমি বললাম আপনি চাকরি করবেন, তা আমি চাকরি কোত্থেকে দিব, আমাদের এখানে তো এরকম কোনো চাকরি নেই, আর আমাদের ওটা হচ্ছে হোটেলে সবাই পুরুষ মানুষ, কোনো মহিলা না নাই, মহিলার কোনো কাজও নাই। পরে বলতেছে যে না ভাইয়া আমি আর একটা কাজ দেন। তো এই কথাবার্তা বললেন, আচ্ছা ঠিক আছে আমি কাজ দেখি, যদি পাই আমি আপনাকে কাজ দিব। তো এই বলে অনেকেরই তখন জানাইতেছি শোনাইতেছি, কেউই আমার কোনো কাজের সন্ধান দিতেছে না। এইভাবে কয়েকটা দিন কেটে যাওয়ার পর যে বাসনে রাখছি ওই বাসার ভাবি একদিন আমারে বলতেছে যে আরে গফুর মিয়া, তোমার তো মাথায় বুদ্ধি শুদ্ধি নাই। মেয়েটার বংশ পরিচয় যেটুকু জানলাম, মেয়েটা বড় উচ্চ বংশের লোক, মেয়েটা অনেক উচ্চ বংশ, বিপদে পড়ে হোক যে করেই হোক, যেহেতু তোমার কাছে আসছে, তোমারও তো মেয়ে বিয়ের বয়স পার হয়ে যেতেছে, তুমি মেয়েটার বিয়ে করে ফেলো। ভাবি যখন কথাটা বলছে,
এতক্ষণ পর্যন্ত এই জিনিসটা কিন্তু আমার মাথায়ও ছিল না বা আমার চিন্তা ভাবনায়ও ছিল না। ভাবি যখন এটা আমারে বললো তখনই জিনিসটা আমার মাথার মধ্যে ক্যাচ করে বসছে যে আরে ভাবি তো ঠিকই বলছে, মেয়ে দেখতে শুনতে ভালো, তার বংশও ভালো এবং সব দিক দিয়ে মেয়ে ঠিক আছে, তা এই মেয়ের যদি বিয়ে করি তাহলে তো আমার জন্য ভালোই হয়। আমি তখন বললাম যে ভাবি মেয়ে কি রাজি আছে কিনা, আমি তো দেখতে শুনতে অতটা সুন্দর না বা আমার শরীরের স্বাস্থ্য অতটা ভালো না, আমার পেট অনেক আছে বা যাই হোক, বা হোটেলে কাজ করি তো বাবুর্চির কাজ করি, বুঝতে পারেন খাবার টেস্ট করতে করতে মোটা হয়ে যায়। তা আমার স্বাস্থ্য বেশ মানে মোটা সোটা, তা আমি বললাম যে মেয়ে কি আমাকে বিয়ে করবে, আমার যে স্বাস্থ্য বা যে অবস্থা। ভাবি বলে যদি আমি বলি তাইলে করবে, এখন তুমি যদি রাজি থাকো তাহলে আমি মেয়ের সঙ্গে কথাবার্তা বলে একটা রফা দফা করতে পারি। আমি বললাম তাহলে তো ভাবি এটা খারাপ, এটা ভালোই হয়, এবং আপনি যদি বিয়ে পড়াই দেন বা বিয়ে করাই দেন এই মেয়ের, তাইলে আমি ভাবি রাজি আছি। তাই ভাবি বলতেছে ঠিক আছে, তাহলে আমি মেয়ের সঙ্গে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে আমি আল্লাহ রহমত ওই মেয়েরে তোমার হাতে তুলে দিব। তো এই ভাবি তখন মেয়ের সঙ্গে কেমনে কেমনে কথাবার্তা বলে, আমি কিন্তু মেয়েরে পছন্দ করছি, আমার যদি জিজ্ঞেস করেন তাই আমি তো মেয়েরে পছন্দ করছি। পরে ভাবি কথাবার্তা বলে রফা দফা করে পরে এই মেয়ের সঙ্গে তখন এই ভাবি সহ আমার এই পরিচিত জন যারা আছে তারা সবাই এই মেয়ের সঙ্গে তখন আমার এই বিয়ে পড়াই দিল। এই মেয়ের সঙ্গে আমার বিয়ে পড়াই দিল। বিয়ে পড়াই দেওয়ার পরে তো আলহামদুলিল্লাহ আমি মেয়ের নিয়ে আসি। যেদিন আমার বিয়ে হইল ভাই, আমার মনে হয় কি আমার ভালোবাসাটা হঠাৎ করে হয়ে গেছে, মানে এমনভাবে আমার ভালোবাসা হয়েছে যা ঠিক বলার মতো না। তার সঙ্গে আমার সংসার জীবন শুরু হয়, আমার সংসার জীবন অনেক শান্তি, শান্তির কোনো শেষ নাই। আমি অশেষ শুকরিয়া আল্লাহর কাছে যে আমি অনেকটা শান্তি, সুখ শান্তি এবং আরামের মধ্যেই আছি তারে পাওয়ার পরে। বেশি দিন না, প্রায় 15 কি 16 দিনের মতো তার সঙ্গে আমার সংসারও ওই ভাবির বাসায়, আলাদা কোনো বাসাও কিন্তু নেই। বাসা মানে অনেক খুঁজতেছি কোথাও পাই কিনা, কিন্তু বাসা পাই নাই। এই 15-16 দিন পরে মানে ভাবির সঙ্গে এই বাসায় থাকতেছি, ওই বাসায় মানে আখি ওই বাসায় থাকে। 15-16 দিন পরে একদিন আমি বিকেলবেলা আমার হোটেল থেকে বেরোইছিলাম। বিকেলবেলা হোটেল থেকে বেরোয়ার পরে হোটেলের গেটের কানে তখন কিন্তু আমি আবার একটা সিগারেট খাইতাম। এই কোনার মধ্যে আসার পর আমি তখন একটা সিগারেট কিনলাম দোকান থেকে, কিনে সিগারেটটা মাত্র ধরাবো এমন সময় ভাই একটা লোক আসছে আমার কাছে, এবং লোকটা কেমন জানি একটু অন্যরকম। আয়সা আমার বলতেছে ভাই আপনার নাম কি গফুর মিয়া? আমার বলে। লোকটা আমার থেকে একটু বেশি বয়স্ক হবে। আমি বললাম জি আমার নাম গফুর মিয়া। আপনি কি হোটেলে চাকরি করেন? আমি বললাম জি আমি হোটেলে চাকরি করি। এই কথাটা বলার পরে সে আর কথা বাড়ায় নাই। এই কথাটা বললে সে বলতেছে পাইসিরে আয়। পাইসিরে আয় বলার পরে 8-10টা ছেলে ভাই চলে আসছে। আইসা কোনো কথা নাই বার্তা নাই এই দোকানটার সামনে আমার তখন মারতে শুরু করছে। মারছে তো মারছে, এমন মারা মারছে যা বলার মতো না। মাইরা আমার গাড়ির মধ্যে ঢুকাই ফেলছে। গাড়ির মধ্যে ঢুকে একটা মাইক্রোবাসে ঢুকে তখন দিছে টান। আমি তখন বলতেছি ভাইরা আমার যে মারতেছেন আমার অপরাধ কি, আমার অন্যায় কি, আমার কেন মারতেছেন? গাড়ির মধ্যে যে ঢুকে বলতেছে যে সুলতানা কই। যখনই বললো সুলতানা কই, আমি তখন বললাম ভাই আপনারা সুলতান আখির কি হন? তখন তারা জানতে পারলাম যে তারা সুলতান আখির লোক, তারাই মানে সুলতান আখির বাবাই পাঠাইছে আমার নিয়ে যাওয়ার জন্য। নিয়ে তারা তখন একটা রাজবাড়ির ভিতরে আমার তখন রাখছে, একটা রাজবাড়ির মধ্যে নিয়ে ওইখানে রাখছে। রাতের বেলা রাইখা রাত 9টার দিকে তখন এই সুলতান আখির বাবা আসছে। আয়সা আমার বলতেছে যে আমার মেয়ের কাছ থেকে যে গয়নাগাড়ি টাকা ঢুকা নিছি সেগুলো কই রাখছিস? আমি বললাম যে দেখেন আমি আপনার মেয়ের কাছ থেকে কোনো গয়নাগাটিও নিই না, টাকাও নিই নাই। আপনাদের এলাকায় যে হাফিজিয়া মাদ্রাসা আছে ওই মাদ্রাসার এক ছেলের সঙ্গে আপনার মেয়ে পালাইছিল, সেই ছেলে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে গেছে। আমি ভাই কোনো কিছুই নিয়ে নেই, আমারে দোষ দিয়ে না, আমি কিচ্ছু করি নাই। আমারে বলতেছে তুই বাটপারি করিস, তুই চিটারি করিস, তোরে আমরা চিনি না, তুই নিয়ে গেছিস। ভাই আমারে মায়ের এমন মারা মারছে, মানে তাদের ধারণা যে আমি এই মেয়ের নিয়ে পালাইছি, মানে সুলতান আখেরি নিয়ে আমি পালাই গেছি। এই জন্য তারা আমারে ওইখানে মারছে। রাতের মধ্যে এমন মারা মারছে আমার বাম হাতটা পুরো মানে এমন ভাঙছে, আমার বাম হাত পুরো শেষ। মানে আমি বাম হাতে আর কোনো রকমের মানে কোনো কিছু করতে পারবো না, সোজা কথা যেটা। মারতে আমরা অজ্ঞান করে ফেলে। তখন তারা মনে করছিল আমি মরে গেছি, তারা এমন মারাই মারছে যে ভাবছে আমি মরে গেছি। এইটা মনে করে তারা কি করছে, গাড়ি থেকে আমার রাস্তার পাশে ফালাই দিয়ে তারা চলে গেছে। আমার যখন জ্ঞান ফিরে আসছে তখন আমি দেখলাম যে আমি একটা হোটেল একটা হসপিটালের বারান্দায় শুয়ে আছি। কিছু মানুষ আছে, তারা তখন আমার ঠিকানা জানতে চেয়েছে। পরে আমি আমার বাপ মায়ের ঠিকানা বললাম। ওইখান থেকে তারা তখন আমার বাপ মায়ের খবর দিলে এরা সবাই আসছে, এসে দেখতেছে আমার এই অবস্থা দেখে তখন তারা তখন আমার এইখান থেকে ধরে নিয়ে গেল হসপিটাল আপনার এই ঢাকাতে নিয়ে গেছে, সিলেট থেকে ঢাকায় নিয়ে গেছে। ঢাকায় নিয়ে যাওয়ার পরে এই আমার হাতের মধ্যে তখন রড ঢুকানো হয়, অনেক টাকা, অনেক ব্যয়বহুল চিকিৎসা। আমার বাবা
মানে যাই দু একটা আমাদের ছিল আর কি, সব মোটামুটি আমিও আপনার কাম টাম করে যে জমি জামা কিনছিলাম এগুলো সব বিক্রি করলাম, মানে আমাদের আর অবশিষ্ট কিছু নেই। হাতের মধ্যে তখন আপনার লোহা ঢুকাইলো, লোহা ঢুকে বহু কষ্টের পরে এই আমার এখানে চিকিৎসা চলছে। এই চিকিৎসার মধ্যে আমি হসপিটালে চিকিৎসায় থাকা অবস্থায় আখি আমারে দেখতে আসে। দেখতে আসার পরে আমি আখিরে জিজ্ঞেস করলাম আমার সঙ্গে কি হইলো হসপিটালে। আখি তখন বলে প্রথমে তার ওই বাড়িতে গেছে, বাড়িতে গিয়া মানে কিছু লোক ওই বাড়িতে তার আগেই খবর পাইছে কই আছে আখি, কিছু লোক যাই ওই বাড়িতে গেছে গিয়ে আখির উঠে নিয়ে গেছে, আর কিছু লোক এখান থেকে এসে আমাকে হোটেল থেকে নিয়ে গেছে। তা আখি বলতেছে আমি আমার বাপ মায়ের নামে মামলা দিছি, আমি নিজে থানায় গিয়ে আমার বাপ মায়ের নামে মামলা দিয়া আমি তোমার এইভাবে মারতে আমি মামলা দিছি, মামলা দিয়ে আমি ঘর বাড়ির সব কিছু ফালাই আগুন লাগাই দিয়ে আমি ঘর থেকে চলে আসছি। আমি জানতে পারছি তুমি হসপিটাল আছো, আমি হসপিটালে চলে আসছি। পরে আমি বললাম আখি আমার তো আর কিচ্ছু রইল না, আমার তো সব শেষ, আমার মানে বাম হাতটা পুরোপুরিভাবে অকেজো করে দিচ্ছে, মানে এটা লড়াইতে পারি না, রড ঢুকানোর পরও নাড়াইতে পারি না। পরে অনেক কষ্টের পরে বহু মাস আমি হসপিটালে চিকিৎসা নেওয়ার পরে তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমি কোনো কাজ করতে পারি না। এরই মাঝে আমার আব্বা যে টুকিটাকে কামাই করে ওই আব্বার কামাইয়ের উপরে সংসার চলে, আমি পারি না। এমন করতে করতে তখন হোটেল থেকে খবর আসছে, ওই যে হোটেল আছে হোটেল থেকে খবর, তখন কিন্তু আখি আমার সঙ্গে আছে, বেশ ভালো আছে, আমাদের অনেক প্রেম ভালোবাসা চলতেছে আমাদের, মানে আর কোনো সমস্যা নেই, মানে আখির সঙ্গে আমি বেশ ভালো আছি। আখির পরিবার আখির পুরোপুরি ছেড়ে দিচ্ছে, তারাও আখির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখে নাই। যাই হোক, এরপরে আমি এই মানে বাড়িতে পড়ে থাকতে থাকতেই ধরেন অভাব অনটন, সংসার তো ভাই ঠিক মতো চলে না, সংসার চালাইতে পারি না। এই অভাবের ভিতরে তখন আমি করলাম কি যে আমি এই এলাকাতে আর মানে ইয়াতে আর থাকবো না, এই কি বলে গ্রামে আর থাকবো না। আমি খবর মানে আমার ওরা আবার ওই যে আগে হোটেলে চাকরি করতাম সে হোটেল থেকে খবর পাঠাইছে। তা হোটেল থেকে খবর পাঠাইছে, তো আমি আমার বউ সুলতানা আখিরি নিয়ে আমার ওই হোটেলে আগে যেখানে চাকরি করছি আর কি, ওই হোটেলে আবার চাকরিতে ঢুকছি। এখন ঢুকার পরে ওই ভাবির বাসায় আবার আখিরে রাখছি, রাইখা চাকরিতে ঢুকছি। ঢুইকা আমি তখন ভাই মানে বুঝেন তো বাবুর্চির কাজ এরকম, মানে মাংস লাড়া লাগে, ভাত লাড়া লাগে, আমি ভাই ওই বাম হাত দিয়ে পারি না, বাম হাত দিয়ে পারি না। আর এখানে যারা আমার হেল্পার আছে ওরাও ওভাবে ভালো করে কাজ করতে পারে না, আর হেল্পারও তখন অত বেশি নেই, আর হোটেলের ইনকামও কমে গেছে, আস্তে আস্তে লোকজন ওরা অনেক সারাই করে দিছে। তারপর একদিন আমি আখিরে বললাম আখি এমন এমন ঘটনা, আমি তো পারি না, এখন আমি কি করবো বলো। আখি আমারে বলে তুই যদি না পারো তার কি আর করা, তুমি ছাইড়ে দাও, এখানে চাকরি যদি করতে না পারো। সেখান থেকে তখন চাকরি ছেড়ে দিলাম। তাই চাকরি ছেড়ে দিয়া তো কি করব ভাই, আর মানে কোনো উপায় পাই না, বুদ্ধি পাই না, মানে আর কিছু করতে পারি না। বাড়িতেও চেনা লজ্জায়, বোনের জামাই একটা বাড়িতে থাকে বা পরিবারে অনেক অভাব, আব্বার বুড়ো বয়সে আবার ইনকাম খাবো নাকি। এই চাকরি ছেড়ে দিয়ে পরে আমি আরেকটা চাকরি নিলাম সিলেটের মধ্যে, আরেকটা চাকরি পাইছি সেটা করব। তো সেখানেও আমি ওই একই অবস্থা, মানে বাম হাতে নাড়তে পারি না। পরে আমি একদিন আখিরে বললাম আখি তুমি তো বাসায় থাকো, আমি বলছি না আখি, আখি বলছে আমার ভাই সঠিক খেয়াল নাই, মানে আখি আমার সঙ্গে যাবে হোটেলে, গিয়ে আমি ময় মশলা সব কিছু দিব, ওই নাড়াচাড়ার কাজ সব কিছু আখি করবে, আমি আর হেল্পার নিব না, আমি আখিরেই এই বাবুর্চির পুরো কাজটা শিখাবো। এটা আমার একটা ইচ্ছা ছিল আর কি, যে আমি তো পঙ্গু হয়ে গেছে, আমার যে কাজটা আছে আমি আমার এই পুরো কাজটা আমার বউকে শিখাবো। এই বলার পরে আমি তখন আবার বউর নিয়ে হোটেলে যাইতাম, সকালে যাইতাম, রান্না বান্না করতাম, আখি মানে কাইটা টাইটা দিত, তারপরে নাড়াচাড়ার যত কাজ আখি করতো, আমি শুধু ময় মশলাগুলো পরিমাণ মতো দিতাম। এইভাবে সময়গুলো কাটতে কাটতে মোটামুটি আখি তখন পুরোপুরি আমার কাছ থেকে বাবুর্চির কাজটা শিখে যায়। এবং আমি যে রান্না করলে যেমন স্বাদ হয়, আখি রান্না করলেও তেমন স্বাদ হয়, মানে ও মানে খুব মনোযোগী ছিল, আমার রান্না বান্না কীভাবে করি কীভাবে কী করি এগুলোর প্রতিও খুব মনোযোগী। অল্প সময়ের ভিতরেই তখনও করলো কি ওই কাজটা পুরো ওর আয়ত্তে নিয়ে নিছে, আয়ত্তে নিয়ে নিছে। পরে আমি তখন ওই হোটেলেই কাজ করি, প্রায় বহু বছর ধরে আমরা ওই হোটেলে কাজ করি, কিন্তু আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা হয় না। আমি শারীরিকভাবেও দুর্বল, আর আমার কিছু ব্যক্তিগত সমস্যাও আছে, এই জন্যই হয়তো আল্লাহ বাচ্চা কাচ্চা দিচ্ছে না। ব্যক্তিগত সমস্যা কি হয়তো এটা আপনারা বুঝেনি। তো যাই হোক, এমন করতে করতে এই হোটেলে কাজ করতে করতে ভাই হঠাৎ করে একদিন যেই ম্যাডামের বাসায় আমি, ওই যে আমেরিকান যারা চলে গেছে, এই আমেরিকান ম্যাডামের ছেলে একদিন আমার এই হোটেলের মধ্যে দেখছে। ছেলে আমার দেখা বলতেছে যে আপনার নাম গফুর মিয়া না, ওই যে ম্যাডামের ছেলে। আমি জি। পরে বলতে আমার আম্মু তো আপনাকে খুঁজতেছে। কি তোমার আম্মু আমার খুঁজতেছে? বলে হ্যাঁ, আমার আম্মু বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, আপনি চলেন আমাদের বাসায় চলেন। তেনি তখন আমি আমার বউরে বললাম যে এই ঘটনা, আমি তো ওদের বাসায় গিয়ে কাজ করছে না, আমার যাইতে বলতেছে। আমার বউ বলতে চলো আমি সোজা যাবো। তখন আমাদের হোটেলের কাজ মোটামুটি শেষ, রাতের বেলায় এই আমি আর আমার বউ মিলে তখন রওনা দিলাম ওই আমেরিকার ম্যাডামের বাড়িতে। ম্যাডামের বাসায় যাওয়ার পরে ম্যাডাম তখন বলতেছে কি যে হ্যাঁ এ তো অনেক ভালো রান্না বান্না করতো, হয়তো আমি খুঁজতেছিলাম, এই তুমি এতদিন কইছিলাম আমারে বলে। আমি বলছি ম্যাডাম আমার তো সমস্যা। বলে এটা কে? আমি বলছি আমার বউ।
পরে বলতেছে যে আর গফুর মিয়া, তোমরা তো আমরা মনে মনে খুঁজতেছি, তোমার আমরা আমেরিকাতে নিয়ে যাব। আমি তখন বললাম যে ম্যাডাম কেন নিয়ে যাবেন? বলে তোমার আমরা নিয়ে যাব, এখানে তুমি আমাদের আমরা একটা হোটেল দিয়েছিলাম, মানে ওনাদের নাকি ওখানে তারা একটা হোটেল দিয়েছে এবং বাঙালি হোটেলই, বলছে ওই হোটেলে তুমি বাবুর্চির কাজ করবা, তোমার রান্নাবান্না খুব স্বাদের এবং ওইখানে তুমি রান্নাবান্না করবা, আমাদের অনেক বড় একটা মানে বিশাল মানে একটা হোটেল, তোমার ওইখানে নিয়ে যাবো এবং তুমি আমাদের বাসায় রান্নাবান্না করবা, আমারে বলতেছে। পরে আমি বললাম যে ম্যাডাম এখন যে নিবেন, তো এখন তো আমি তো ম্যাডাম শারীরিকভাবে অক্ষম, তাই কি অক্ষম? আমি বললাম যে আমি এই হাত নাড়াইতে পারি না, যদি নিতে হয় তবে আমারে আর আমার বউরে দুজনে একসাথে নেওয়া লাগবে, কারণ আমি তো আর এভাবে পারি না। পরে বলে তোমার বউকে রান্না বান্না পারে? আমি বললাম জি পারে। বলে সমস্যা নেই, তোমাদের দুজনকে নিয়ে যাব। এই কথা বলার পরে তখন তারা আমাদেরকে নিয়ে যাবে, আমরা তো তখন মহা খুশি, আমরা আমেরিকাতে চলে যাবো, আমার বউ খুশি, আমিও খুশি। এর থেকেও বড় খুশি আর কি হতে পারে বলেন? একটা সাধারণ বাবুর্চি পরিবারের ছেলে আমি, আমার কি আছে, আদি অন্ত কিচ্ছুই তো নাই, সেখানে আমি আমেরিকার মতো একটা দেশে চলে যাবো, এটা তো বিশাল একটা পাওয়া। তো যাই হোক, এরকম করে বলতে বলতে পরে ম্যাডাম বললো যে তোমরা পাসপোর্ট করো। পাসপোর্ট করে পাসপোর্ট জমা দিলাম এবং মোটামুটি অল্প দিনের ভিতরে আমাদের ইন্টারভিউ ডেট চলে আসছে। তো ডেট আসার পরে ম্যাডামই নিয়ে যায়, নিয়ে কী করে আমি জানি না, এবং করার পরে ওই ইমিগ্রেশন থেকে মানে ওই আমেরিকান অ্যাম্বাসি থেকে বের হয়ে ম্যাডাম বলতেছে, আমার বলে গফুর মিয়া, তোমার তো কিছু সমস্যা আছে, তোমার কিছু সমস্যার কারণে তোমার ওই ভিসা, তোমার যে ভিসা আছে ভিসার সাথে কাজের অ্যাডজাস্টমেন্ট হয় নাই, কারণ তুমি তোমার বাম হাত কাজ করে না, শারীরিকভাবে তুমি অক্ষম এবং তোমার শারীরিক অনেক সমস্যা, এই সমস্যার কারণে অ্যাম্বাসি তোমার এই ভিসা দেয় নাই, কিন্তু তোমার বউকে দিছে। তাই আমি বললাম যে আমার বউরে যদি দিয়ে থাকে আর আমার যদি না দেয় তাহলে আমি আর কি করবো এখন? পরে বলে একটা কাজ করি, আমরা তোমার বউরে নিয়ে যাই এবং পরিশেষে তোমার নেওয়ার ব্যবস্থা করব, তোমার অন্য কোনো বিষয় নিতে হবে, কাজের বিষয় তোমার নেওয়া যাবে না। আমি তখন বললাম যে আমার বউরও আপনারা নিতে পারেন, কারণ আমার বউ কিন্তু তার রান্নার হাত অনেক ভালো, সে ভালো রান্না বান্না করতে পারে এবং সে কিন্তু অনেক ভালো, আর আমি রান্না করলে যেরকম আমার বউ রান্না করলে সেরকমই হয়। এই কথা বলার পরে তারা তখন বললো যে ঠিক আছে তাহলে তোমার বউরে নিয়ে যাব। আমার বউ তখন বলতেছে যে সুলতানা বলতেছে আমি তোমার ছাড়া যাব না, আমার তোমার ছাড়া যেতে ভালো লাগে না, তুমি না গেলে আমি কেমনে যাবো, আমি যাবো না, এটা সেটা। ওরে বুঝাইলাম যে তুমি যাও, কোনো সমস্যা নেই, তুমি যাও, ইনশাল্লাহ আমিও পরে যাব, ম্যাডাম তো বলছে আমাকে পরে নিয়ে যাবে। তো এইরকম করে পরে একদম খুব অল্প সময়ের ভিতরে সব কিছু ঠিকঠাক করে তখন আমি আমার বউ সুলতানা আখিরে আমি পাঠাই দিলাম আমেরিকাতে। এখানে অনেক লম্বা সময় প্রসেস হতে সব কিছুই, তখন ওরা পাঠিয়ে দিলাম, ও চলে গেছে। আমার বউ চলে যাওয়ার পরেই তখন আমি একাই হয়ে গেলাম, তখন কিন্তু আমি কোনো কাজ টাজ ওভাবে করি না, ওই হোটেলেই কাজ করি কিন্তু ওভাবেই করি না, মানে হেল্পার দিয়ে করাই, টুকিটাকি হেল্পার দিয়ে করাই, হেল্পারের মাধ্যমে কাজ হয়। এই হেল্পার দিয়ে কাজ করাইতে করাইতে আমার বউ কিন্তু আমার প্রতিনিয়ত টাকা পাঠাইতো, খবর নিত, খোঁজ খবর নিত, বা সর্বদিক থেকে আমার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। এইভাবে আমার বউ 2 বছর কি 2.5 বছরের মতো আমেরিকাতে ছিল, মানে 2 বা 2.5 বছর আমেরিকাতে। তখন আমি প্রাপ্ত বয়স্কর থেকে মানে মধ্যবয়স্কর থেকে অনেকটা বয়স বেড়ে গেছে। তো ওই আমার বারবার বলতেছে আমি তোমার আনার ব্যবস্থা করতেছি, তুমি তাড়াতাড়ি আসবা, এখন তুমি যদি না আসো আমাদের বাচ্চা কাচ্চা দরকার, টাকা দিয়ে কি হবে যদি বাচ্চা কাচ্চা না হয়, আমরা বাচ্চা কাচ্চা নিবো, তুমি তাড়াতাড়ি আসো। তাই বললাম যে ঠিক আছে, তাই তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমি তোমার কাছে চলে যাব। এই তার সঙ্গে আমার এইভাবে কথাবার্তা হইতেছে। এই ঘটনার মাঝে হলো কি, মানে সে চলে যাওয়ার এটা 2 থেকে 2.5 বছর পরের কথা আমি আপনাকে বলতেছি। তো তখন আমি হেল্পার রাখছিলাম, মানে হেল্পারে আপনার সবকিছু করে আমি ময় মশলা ঢেলে ঢেলে দিই এইভাবে। এমন করতে করতে একদিন আসরের নামাজ পড়ার পরে আমি আবার কি করতাম, আসরের নামাজটা পরে একটু হাঁটাহাঁটি করতাম। এটা আমার একটা মানে অভ্যাসে ছিল মোটামুটি, যেহেতু সারাদিন বাবুর্চির কাজ করে গরমের মধ্যে থাকি। আসরের নামাজটা পরে তখন আমি একটা হাঁটতে বেরোয়েছি। হাঁটতে বেরোয়ার পরে এই সিলেট শহরের চত্বরটা পার মানে এই আপনার এই চত্বরটা পার হওয়ার পরেই সুরমা, এই যে সুরমা যে আছে আপনার ব্রিজ আছে, ব্রিজের এই কোনার ভিতরেই দেখতেছি কি একটা মহিলারে কয়েকজনে মিলে ধমকাধমকি করতেছে, আমি মারতেছে। তাই ধমকাধমকি করতেছে দেখা আমি যখন এখানে গেলাম, সে ভাই কি হয়েছে, ঘটনা কি? তারপরে বলতেছে এই বেয়াদব মহিলা কোরআন শরীফ নিয়ে ভিক্ষা করে, এই কোরআন শরীফ নিয়ে ভিক্ষা করে। তার আমি বললাম যে কোরআন শরীফ নিয়ে ভিক্ষা করে এটা কেমন কথা? পরে বললাম কি বোন তুমি কোরআন শরীফ নিয়ে ভিক্ষা করো কেন? তাই মহিলা বলতেছে ভাই আমার 2টা বাচ্চা আছে, কাজ কামও করতে পারি না, সংসারও চলে না, আমার স্বামী আমার ছেড়ে চলে গেছে, এখন আমি কি করব? আমি কোরআন পড়তে পারি আর আমি আধা হাফেজ, মানে মহিলা দাবি করতেছে সে অর্ধেক কোরআনে হাফেজ। এই জন্য সে রাস্তার পাশে বসে কোরআন পড়ে আর ভিক্ষা করে, মানে কোরআন পড়ে তো মানুষ তারা সাহায্য করে। তা এই মধ্যে কোনো এক হুজুর এসে ধরে বসছে যে তুমি কোরআন নিয়ে কেন ভিক্ষা করবা, এই ঘটনা। তা আমি তখন বললাম যে ভাই ঠিক আছে, মাইরে না মারার দরকার নাই, আমি এর সাইডে আনসাই না, বলতেছি বলবে কি হয়েছে তোমার, কি সমস্যা? পরে বলে ভাই এই সমস্যা, এখন আমার তো কামাই রুজিও নাই, আমার জামাই আমার ছেড়ে চলে গেছে, আমার 2টা দুধের মানে একটা বাচ্চা ছোট আর একটা একটু মোটামুটি বড়, আমি বাচ্চাদের মুখে আমি খাবার কিভাবে তুলে দেবো আপনি বলেন, আমার তো এই দুনিয়াতে কেউ নেই।
আমার স্বামী ছেড়ে চলে গেছে। পরে আমি বললাম যে ঠিক আছে, তুমি তো কোরআন নিয়ে তারপরেও ভিক্ষা করতে পারো না, তুমি আমার সঙ্গে চলো। আমি ভাই একটু দিল দরিয়া মানুষ ছিলাম, মানে আমার অন্তরটা অন্যরকম ছিল আর কি। যাই হোক, এরপরে আমি তখন আমার এই মহিলাটারে নিয়ে আমি আমার হোটেলে গেছি। যাওয়ার পরে আমি বললাম যে তুমি যে আসলে এখন কি করবা? বলে ভাই আপনি যদি পারেন আমার এটা কাজ দেন। আমি মহিলাটাও দেখতে শুনতে বেশ সুন্দর ছিল, খুব পর্দাশীল, কিন্তু মানে পর্দা টর্দা করে চলে, খুব পর্দাশীল। পরে বলে ভাই যদি আপনি পারেন আমার একটা কাজ দেন, আমি কোনো রকম একটা কাজ করব যদি আপনি এখানে থাকে। পরে আমি বললাম যে আমাদের হোটেলে তো তেমন কোনো কাজ নেই, তুমি হাঁড়ি পাতিল ধুইবা টুইবা পরিষ্কার করবা, এগুলোই হয়তো করতে পারো, এইগুলোই, আর কোনো কাজ নেই। পরে বলে ভাই লাগলে এটাও করবো। তখন আমি চিন্তা করলাম আমারও তো একটা লোক দরকার, পেঁয়াজ রসুন কুটে দেওয়া, বা আমার বউ আগে যে নাড়াচাড়ার কাজটা করতে এটা করা, এবং হাঁড়ি পাতিল ধুয়ে দেওয়া, এরকম একটা লোক তো আমারও লাগে। তো ম্যানেজারকে বললাম যেটা মহিলা পাইছিলাম, রোকসানা ছিল তা না, যে রোকসানা আক্তার নামে একটা মহিলা পাইছি, এখন তারই আমি আমার সঙ্গে কাজে নিতে চাই। উনি বলে যে ঠিক আছে ভাই, ভালো কথা, নিয়ে নেন। আমি তখন তার এই রোকসানারে আমার এখানে কাজে নিয়ে নিছি। তো নিয়ে নেওয়ার পরে ইমিডিয়েটলি তার জন্য একটা ছোট বাসা আমরা ভাড়া করে ফেলি আমাদের হোটেলের পাশে। একটা ছোট বাসা ভাড়া করে ওই বাসায় সে তার 2টা বাচ্চারা রাখতো, সকালে আসতো, বিকেল পর্যন্ত কাজ করতে চলে যেত। এইভাবেই সময়গুলো কাটতেছে। এই ঘটনা কিন্তু আমি আমার বউ সুলতানারে কোনো কিছু বলি নাই, আমি বলছি এটা প্রয়োজন মনেও করি নাই, কারণ সে ওখানে থাকে, সে অনেক বড় একটা হোটেল সামলায়, তার নিজের অনেক কাজ, এই জন্য আর আমি তার বিস্তারিত এগুলো বলি না। এরপরে হইলো কি ভাই, কিছুদিন পরে মেয়েটা এখানে কাজ করতে করতে, রোকসানা কাজ করতে করতে, আমাদের যে মালিক ছিল আর কি, এই মালিকের চরিত্রটা বেশি একটা সুবিধা না। আমি আগ থেকেই বলিনি বিভিন্ন খারাপ মেয়েদের সঙ্গে মেশা। এই মালিকে আমার সবসময় এসে হোটেলে আমার সঙ্গে কথা বলবে, হ্যান্ডশেক করবে, আমার সঙ্গে ভালো সম্পর্ক। হোটেলে ঢুকেই তিনি এই মেয়েটারা দেখছে, মহিলাটারা দেখছে যে মহিলাটা এরকম কাজ করতেছে। এখন এর ভিতরে হইলো কি, কাজ করতে করতে মহিলাটা তখন করলো কি, এই মালিক তখন চলে গেছে, চলে গিয়ে ম্যানেজারে কি জানি কি বলে গেছে। তাই কাজের পরে ম্যানেজার আমার বলে যে এই গফুর ভাই আপনি থাকেন, আপনার সঙ্গে একটু কথা আছে। তাই সবাই চলে যাওয়ার পর আমি রইলাম। ম্যানেজার বলতেছে যে গফুর ভাই এই ঘটনা, মালিক তো এই মেয়েটারে দেখছে, এখন মালিক তো বলতেছে তারে রুমে নিয়ে যাবে, আপনি কি বলেন? আমি বললাম ভাই এটা কি বলেন, মেয়েটা একটা আধা কোরআনে হাফেজ, সে কিন্তু অর্ধেক পর্যন্ত কোরআন মুখস্থ করা একটা ভালো মহিলা, ভালো মেয়ে। তাই আমি বললাম যে না রে ভাই, এটা তো হতে পারে না, এটা কেমন কথা বললেন, এটা কোনো কথা নাকি? বলে আপনি তো জানেন মালিকের নজর যার প্রতি একবার পড়ছে তারে তো ভাই আর রাখার কোনো সুযোগ নেই, এখন তার তো দেওয়াই লাগবে, আর যদি না দেন তাহলে ভাই আপনিও ঝামেলায় পড়বেন, আর এই মেয়ে এখানে কাজ করতে পারবে না। তখন ভাই আমি পড়ে গেছি একটা বিপদে। হ্যাঁ, এখন করলাম কি, যেহেতু খারাপ নজর মেয়েটার দিকে পড়ছে, আর মেয়েটারও মানে খরচ অনেক বেশি, তার বাসা ভাড়া, এটা সেটা, খাওয়া দাওয়া সব কিছু মিলে মোটামুটি অনেক খরচ। তাই রাতের বেলা আমি তখন মেয়েটার বাসায় গেছি, রাত তখন প্রায় আপনার 10টা কি 10:30টার মতো বাজে। যাওয়ার পরে আমি তারে কথা বললাম তার সঙ্গে। এখন তারে আমি বলতে পারতেছি না যে এমন ঘটনা হয়তো কালকে বা পরশু দিনের মধ্যে তোমাকে এক রাত বসের সঙ্গে থাকা লাগবে, এটা তো আর আমি তারে বলতে পারতেছি না। এই তার সঙ্গে এক কথা, দুই কথা, তিন কথা বলতে বলতে একটা সময় আমি বললাম বোন রে, এই ঠিক আছে আমি চলে যাই। চলে যাওয়ার পরে আমি মানে আর কোনো কিছু বললাম না, বলে আমি তখন এই বাসায় চলে আসছি। এসে চিন্তা করতেছি, ঘুমাইতে পারতেছি না টেনশানে। কি করবো, মেয়েটার ইজ্জতটা বাঁচাবো কেন? তখন হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া চলে আসছে। আইডিয়াটা আসছে এইটা, ম্যানেজার আমার বারবার বলে ভাই আপনার বউ তো আমেরিকাতেই থাকে, আপনি একটা বিয়ে করেন না কেন, একটা বিয়ে করেন, দেশে একটা বউ লাগে না? এই কথা কিন্তু ম্যানেজার সবসময় আমার বলতো। হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসলো কি, আমি ম্যানেজারকে গিয়ে বলবো যে এই মহিলার তো আমি বিয়ে করছি গোপনে, আমার আমেরিকার বউ যেন না জানে, এইটা এই জন্য আমি তার গোপনে বিয়ে করছি, তার আমি গোপনে আমার কাছে রাখবো। এখন এটা আমার আমেরিকার বউ যাতে না জানে, জন্য আমি এটা কাউকে জানাই না আর কি। এখন এটা বসরে বলে দেন বা এরকম, বা আমি ম্যানেজারও কিন্তু খুব খারাপ, ওই বস নজর দেওয়া মানে ম্যানেজারও নজর দেওয়া, প্রথমে বসের কাছে থাকতে হবে, এরপরে ম্যানেজারের কাছে থাকতে হবে, ওরা এইভাবে এই খারাপ কাজগুলো করে। সকালবেলা ভোরে ভোরে ফজরের নামাজ পড়ে আমি মহিলার বাসায় আবার গেছি। যে মহিলাও তখন নামাজ পড়ে উঠছে। রোকসানা ওঠার পরে বলে ভাই আপনি, আমি বললাম বোন রে কালকে সারা রাতে তো ঘুমাইতে পারি নাই। বলে কেন ঘুমাইতে পারি নাই? আমি বললাম একটা মানসিক অশান্তিতে আছে। বলে কি অশান্তি? আমি বললাম এই ঘটনা। বলার পরে ভাই মুহূর্তের মধ্যে এই মহিলাটা তখন কান্না শুরু করে দিছে। কান্না করে বলে ভাই রে, যদি ইজ্জত বিক্রি করতাম তাহলে হোটেলে এসে প্লেট ধোয়া লাগে না, যদি ইজ্জতে বিক্রি করতাম তাহলে হোটেলে এসে কাজ করা লাগে না, আমি ইজ্জত বিক্রি করে ভালো টাকা কামাইতে পারতাম। কিন্তু হোটেলে এসে কাজে ঢুকছে একটাই কারণ, নিজের ইজ্জতটা বাঁচানোর জন্য। আমি কোরআনকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে নিজের ইজ্জতটা বাঁচানোর জন্য আসছে। এখন তো ইজ্জত বাঁচাতে পারবো না। আপনি যা বলতেছেন, আমি চাকরিও ছাড়তে পারবো না, নিজের ইজ্জতও দিতে পারবো না, আমি কি করবো? আমি বললাম শোনো একটা কথা বলি, এমনি এমনি আমি একটা বুদ্ধি করছি, কালকে রাতে তুমি কি বলো? বলা মাত্রই মেয়েটা দিয়ে তখন রাজি হয়েছে।
বলে যদি এরকম হয় তাহলে তো আর খারাপ কিছু না, আপনি এটা বলেন। আমি বললাম, হ্যাঁ আমি এটা বলবো, তুমিও এই জিনিসটা এইভাবে সবাই যদি কেউ জিজ্ঞেস করো, ওয়েটার বা হোটেল বয় টয় কেউ জিজ্ঞেস করলে তুমিও এমনি বলবা, কারণ তারা গোপনে অন্য লোকের মাধ্যমে তারা সত্যতা যাচাইয়ের চেষ্টা করবে, তুমি বলবা। বলে ঠিক আছে। পরের দিন আমি তখন এই মহিলাটারে নিয়ে তখন কাজে গেলাম, রোকসানারে নিয়ে। ওই তখন কাজ করতেছে। ম্যানেজার ম্যানেজার আমি দুপুরবেলা ম্যানেজার আর আমি একসঙ্গে খাবার খাই, কিন্তু খাবার খাইতে গেলে ম্যানেজারে বললাম, ম্যানেজার সাহেব আমি তো কালকে রাতে ঘুমাইতে পারি নাই। বলে কেন ঘুমাইতে পারি না? বললাম ভাই ঘটনা তো একটা আছে, কেমনে বলবো, বলতে তো খারাপ লাগতেছে। বলে না 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 সমস্যা নাই, আপনি বলেন কি সমস্যা। আমি বললাম ভাই ঘটনা হচ্ছে এটা, আমার আমেরিকা বউ যেন না জানে এই জন্য আমি এটা গোপন রাখছি। এখন তো আর এটা গোপন রাখা সম্ভব না, আপনার কাছে তো আমার বলাই লাগবে। এখন মূলত আমি কিন্তু এই রোকসানারে বিয়ে করছি, কিন্তু আমার বউ, এখন এই কিন্তু আমার বউ, এটা কিন্তু আমার বউ যাতে না জানে আমি এই জন্য এটা আসলে গোপনে রাখছি আর কি। পরে বলে ভাই বলেন কি আপনি? আমি বললাম আমি যেটা বলছি এটা আমি ঠিকই বলছি। তিনি বলতেছে তাই এটা তো মালিককে আগে বলা দরকার না। আমি বললাম এটা আপনি বলে দিয়েন, আমি তো আর কালকে বলতে পারি না, বা কালকে চিন্তা করছি বলবো কেনা। পরে বললাম যে না বলে তো নিজের বউরে আরেকজনের কাছে দেওয়া লাগবে। না 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 সমস্যা না, এটা আমি মালিককে বলে দেবো। উনি সম্ভবত এটা তার মালিককে জানাই দিচ্ছে, বাকি আমি জানি না। এইভাবে কিছুদিন কাটার পরে তখন আমরা লেন ফোনে এই কথা বলতাম বিদেশে। এই হঠাৎ করে একদিন হলো কি, এই ঘটনাটার মনে হয় সপ্তাহখানিক পরে আমার বউ একদিন আমারে ফোন দিছে, সুলতানা আঁকি। ফোন দিয়া আমারে হুড়তুম গালাগালি করতেছে। গালাগালি করতেছে, কিন্তু তুমি আমার গালাগালি করো কেন? ওই কইতাছে তুই একটা অমানুষ, মানে খুব গালাগালি করতেছে। কি হয়েছে? আমি আমারে বলো কি হয়েছে? না কোনো কিছু বলে না, না বলে শেষ পর্যন্ত বলতেছে তুই বিয়ে করলে আমার কাছে বললি না কেন? আমি বললাম বাবার আমি তো বিয়ে করি নাই, তুমি যেহেতু জেনেই গেছো তাই তোমার আমি বুঝিয়ে বলি যে দেখো ঘটনা এরকম এরকম। যখনই তার কাছে আমি ঘটনা বিস্তারিত বলতে গেছি, ওই তখন করলো কি আমার আরো গালাগালি করে লাইনে কেটে দিল। কেটে দিয়ে আমার সঙ্গে তার যোগাযোগের সম্পূর্ণ মাধ্যম সে বন্ধ করে দিল। যোগাযোগের সম্পূর্ণ মাধ্যম সে বন্ধ করে দিল। আমি তার সঙ্গে আর যোগাযোগ করতে পারতেছি না। যোগাযোগ নাই যোগাযোগ নাই যোগাযোগ নাই। এরই মাঝে আল্লাহর কি হুকুম আর কি, তার সঙ্গে যোগাযোগ করতে পারি না প্রায় আপনার মাসখানিক হয়ে গেছে। পরে ওরা যে বাসায় থাকতো ওই বাসায় কিন্তু বয়স্ক একটা মহিলা থাকে, মানে যে ম্যাডাম আছে, ম্যাডামের শাশুড়ি এবং শ্বশুর। তাদের কাছে যাওয়ার পরে আমি তখন ম্যাডামের সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে ম্যাডাম বলতেছে, আমি কিন্তু এই মানে ভিতরের কথাগুলো জানেন যে আমার বউ কোথায় বা কি পারিবারিক কি সমস্যা। ম্যাডাম আমারে বলে যে গফুর মিয়া তোমার তো ভিসা হয়ে গেছে, আমরা তো অন্য বিষয় দিয়ে তোমার আনতেছি, তুমি অল্প সময়ের ভিতরে ইমিগ্রেশনে যাই কি বলে এম্বাসিতে যাইবা, আমরা তোমারে সব কিছু বলবো। তো এই ম্যাডামগুলো কি তার শ্বশুরকে দিয়ে আমাকে নিয়ে ইমিগ্রেশনে গেল, মানে আপনার ঢাকাতে আমেরিকান এম্বাসিতে গেল, গিয়ে আমার পাসপোর্ট দিয়ে তারা কেন কেন আমার ভিসা জানি লাগাইছে, কিসের মাধ্যমে লাগাইছে, কোন বিষয়ে লাগাইছে, এসব তো আমি জানি না, এসব তো আমি বলতে পারি না। পরে ভিসাটা লাগানোর পরে আমি তখন করলাম কি, ভিসা যেহেতু লাগছে আমি আর দেরি করি নাই, আমি তখন দ্রুতই টিকিট কেটে তখন আমি আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি যখন গেছিলাম, আমি তো ম্যাডামের শ্বশুর যে আছে বাংলাদেশি, উনিও কিন্তু আমার সঙ্গে গেছে। আমি আমেরিকা এয়ারপোর্ট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে যখনই তাদের হোটেলে গেলাম, আমি তখনই জানতে পারি যে আখিরে নাকি পাওয়া যাচ্ছে না। কি আখি কই গেল? ম্যাডাম বলতেছে তাও তো জানি না, শুধু আমি এটাই বলছিলাম কালকে যে তোমার হাজবেন্ড কিন্তু আজকে আসবে। এখন এটা বলাতে সে খুশি না হয়ে আসে, মুখটা অনেক কালো করে ফেলছে এটা বলাতে। তাই কালো করার পরে এখন সে কই চলে গেছে তার তো আর পাইতেছি না, কোথাও গেছে, হয়তো আসবে। আমি তো আমার ভিতরের কথাগুলো ম্যাডামকে বলি না। ম্যাডাম বলে ঠিক আছে তুমি যেহেতু আসছো তাই তুমি তাইলে হোটেলটা তুমি দেখো। আমি তখন কি করলাম, এই হোটেলের দায়িত্ব নিলাম। এই দিন পার হয়ে গেল, ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই। পরের দিনও পার হয়ে গেল, ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই। এর পরের দিনও পার হয়ে গেল, ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তখন তো ম্যাডামের টেনশন পড়ে গেছে, কি ব্যাপার মেয়েটা কই গেল? মেয়েটা এত ভালো ছিল, কাজ করতো, সর্বদিক থেকে এতটা ভালো ছিল, তাই হঠাৎ করে মেয়েটা কোথায় চলে গেল? এই খোঁজাখুঁজি 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 করলাম, বা নাই 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 নাই। একদিন দুই দিন নয়, আজকে প্রায় এক যুগ 12টা বৎসর অতিবাহিত হয়ে গেছে, আমি আর এই আখিরে খুঁজে পাই নাই। এবং 12 বছর আমি ম্যাডামদের হোটেলে কাজ করি। আমার রেসিডেন্ট কার্ড হয়েছে, আপনার কি বলে গ্রিন কার্ড হয়েছে, গ্রিন কার্ডের পরে আমার পাসপোর্ট হয়েছে। এখন আমি একজন আমেরিকান নাগরিক। এখনো এমন কোনো দিন নেই ভাই আমি রাস্তায় গিয়ে আমার বউরে খুঁজি না। আমার মন জানি কেন বলতেছে যে মনে হয় যেন ওই মেয়েটাই মনে হয় যেন আঁকি, এই মেয়েটাই মনে হয় যেন আঁকি। মানে আমার মনে হয় যে রাস্তায় হাঁটলে আমি কোনো একদিন তারা পেয়ে যাব। মানে আমার ভিতর থেকে আমার মানে মনে হচ্ছে যেন কোনো একদিন মনে হয় তারা আমি পেয়ে যেতে পারি। শুধু কোনো একদিনের আশায় আমি আজও আমেরিকার রাস্তায় পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি আমার বউকে।
একদিন নয়, 2 দিন নয়, টানা 12টা বৎসর এক যুগ আমি তারে খুঁজতেছি। আমি যে এই রোকসানা আক্তারকে বিয়ে করি নাই, তার সত্যতার জন্য আমি এই পর্যন্ত অনেকগুলো ইন্টারভিউতে, অনেকগুলো চ্যানেলে, অনেকগুলো ইউটিউবে আমি বলেছি, কিন্তু আমার বউয়ের কোনো সন্তান পাওয়া যায় নাই। আজ আমি আপনার কাছেও পুরো কথাগুলো বললাম। যদি কোনো না কোনোভাবে আমার বউ আপনার এই অনুষ্ঠানটা দেখে বা জানতে পারে, আমাকে শুনতে পারে, সেজন্য একটা বার আমার কাছে ফিরে আসে। আমি তাকে যথাযথ প্রমাণ দিব, আমি সত্যতা তার কাছে তুলে ধরবো এবং প্রয়োজনে ওই রোকসানার সঙ্গে তার কথা বলাই দিব। তা সে বাংলাদেশে যা গিয়ে যাচাই বাছাই করুক এবং কোথাও কোনো কাবিনের কাগজ বা কোনো কিছু যদি সে কিছু বের করতে পারে, সে যা বলবে তাই হবে। তবে তারপরেও সে আমার কাছে ফিরে আসুক। আমার বউ এই মেয়েকে আসার পরে কোনোদিন একটা মেয়ের দিকে আমি খারাপ নজরেও তাকাই নেই, বিয়ে তো দূরের কথা। কিন্তু আমাকে ভুল বুঝে আমার বউ চলে গেল। তার ফিরে আসার প্রত্যাশা এক যুগ কাটিয়ে দিলাম। শুধু এক যুগ নয়, পুরো জীবনটাই আমি তার জন্য কাটিয়ে দিব। এরপরও যদি সে কোনোদিন আমার কাছে ফিরে আসে, আমি তার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করেছি, সে তার বাবা মায়ের সঙ্গেও কোনো যোগাযোগ রাখে নাই। যেদিন সে তার বাবা মাকে ছেড়ে আমার কাছে চলে আসে, সে বাড়িতে নাকি আগুন লাগাই দেয়, তাদের অনেকগুলো ঘর পুড়ে যায়, আগুন লাগাই দিয়ে সে চলে আসে। এরপর থেকে পরিবারের সঙ্গে তার আজ অবধি পর্যন্ত কোনো যোগাযোগ নেই। আপন ভাই, আপনার মাধ্যমে আমি শুধু এটুকুই বলতে চাই, সুলতান আঁখি যদি আমাকে শুনে থাকে, যেন আমার কাছে ফিরে আসে এবং সত্য তারা যেন একটু যাচাই করার চেষ্টা করে। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।